তানিয়া ভয়ে ভয়ে বলে, এবারের মতো মাফ করে দাও মেহরান ভাই। মেহরানের খাতায় মাফ শব্দটা নাই, শাস্তি প্রযোজ্য। উজান ভাইয়ের কাছে গিয়ে বলে, দেখ ভাই, তোর ভালোর জন্যই গিয়েছিলাম আমরা। ওই মেয়েটার সাথে তোকে ভালো মানাবে না। মেহরান কথা অন্যদিকে ঘুরিয়ে বলে, ওদের কথা বাদ দিলাম, কিন্তু তুই আর তানজিম তো দামড়া ছেলে। এই বয়সে এসে এমন ছেলে মানুষই থেকেই তোদের শোভা পায়। উজান মাথা নিচু করে। মেহরান রাউশির দিকে তাকিয়ে ধমকে বলে, কান ধর। রাউশি চোখ ছোট ছোট করে তাকায়। শুধু আমি কেন? সবাইকে বলছি। বিনা বাক্য ব্যয়ে সবাই কান ধরে। রাউশি ধরতে না চালেও বাধ্য হয়ে কান ধরে। মেহরান সবার আড়ালে একবার হাসে রাউশিকে দেখে। তানিয়া, তুই আগামীকাল বাগান পরিষ্কার করবি পুরোটা। তানজিম, তুই আগামীকাল বাড়ির সব বাজার করবি। উজান, তুই পুরো বাড়ি পরিষ্কার করবি। আর রাউশির দিকে তাকিয়ে বলে, তুই আমার জামা কাপড় ধুয়ে দিবি, একদম সব। রাউশি শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। তার কাজটা এমন কেন? মেহরান কি তাকে পছন্দ করে? তাহলে এমন রুক্ষ ব্যবহার নিশ্চয় করতো না। তবুও রাউশি মেহরানকে নিয়ে সন্দিহান হচ্ছে। তানজিম মাথা দুদিকে বারবার নাড়িয়ে নাড়িয়ে বলে, না মেহরান ভাই, তুমি আমাদের সাথে এমন করতে পারো না। আমরা এখনো অনেক ছোট, এইসব কাজ আমাদের দ্বারা পোষাবে না। বলেই কপালে হাত দেয়। কষ্ট পেয়েছে এমন অভিনয় করে। উজান তানজিমের পিঠে চাপড় মেরে বলে, তোর তো শুধু বাজার, আমার দেখ পুরো বাড়ি পরিষ্কার করতে হবে। মেহরানের দিকে তাকিয়ে আবার বলে, ভাই, তুই এমন মেয়েদের কাজ আমায় দিলি কেন? আমায় কি থার্ড পারসন মনে হয় নাকি তোর? হো হো করে হেসে ফেলে মেহরান বাদে। রাউশিও মুস্কি হাসে। উজান কপাল চাপড়াতে চাপড়াতে বলে, হায় আল্লাহ, কি দিন এলো! বড় ভাই নিজের ছোট ভাইকে তৃতীয় লিঙ্গের মনে করছে এখন। আল্লাহ, আমারে তুমি উঠাইয়া নাও। মেহরান এতক্ষণ তাদের কর্ম দেখে যাচ্ছিল, এবার ধমকে বলে, চুপ থাক হাদারাম, কাল যেন মনে থাকে সবার। এখন যে যার ঘরে চলে যা। সবাই এক এক করে বেরিয়ে যায়। রাউশিও মেহরানের সামনে গিয়ে মুখ বাঁকিয়ে চলে যায়। মেহরান চোখ রাঙিয়ে তাকিয়ে নিজের রুমে চলে যায়। রাতের বেলা আসমা খালা রাউশিকে খাবারের জন্য ডাকতে আসে। খানবাড়িতে নৈশ ভোজন সবাই একসাথেই করে। রাউশি নিচে আসতেই দুটো চেয়ার বাদে বাকি সব চেয়ার খালি পড়ে থাকতে দেখে। চেয়ার দুটো মুখোমুখি। একবার পুরো টেবিল পরখ করে বোঝা যায় কে বাকি আছে এখনো এখানে আসার। একদিন মেহরান রাতে দেরিতে ফিরতে বলে একসাথে খাওয়া হয়নি। গতকালও রাউশি খেতে যায়নি নিচে। আজ তো বাঘের সামনে বসে খেতে হবে, মানুষটা বাড়িতে আছে। রাউশির অনিচ্ছা সত্ত্বেও বারবার তার চেয়ারের সামনে গিয়ে হাঁটাহাঁটি করতে থাকে। তার এমন হাঁটাহাঁটি করা দেখে মাহবুব খান বলে উঠল, রাউশিমা, কি হয়েছে তোমার? এভাবে হাঁটাহাঁটি করছো কেন? রূপা বেগম বলে, হ্যাঁ রে মা, কি হয়েছে? এমন করছিস কেন? বসে পড় চেয়ারে। রাউশি কিছু বলতে পারে না, বসে পড়ে। রাউশি প্লেটে খাবার দেন রোকসানা বেগম। কিছুক্ষণ পর উপর থেকে নেমে আসে মেহেরার। পরনে কালো নেভি ব্লু টি শার্ট আর কালো ট্রাউজার। চুলগুলো ভেজা মনে হয়, গোসল করেছে হয়তো। এসে রাউশির সামনে চেয়ারে ধপ করে বসে পড়ে। মেহরানের সামনে খেতে কেমন অস্বস্তি হচ্ছে রাউশি। এটা আজ থেকে বেশি হচ্ছে বলে রাউশির ধারণা। তানজিম, উজান তানিয়ার দিকে তাকাতেই দেখে তারা গপাগপ খেয়ে চলেছে। এরা এভাবে খাচ্ছে কেন আজ? খাওয়ার মাঝে মাহবুব খান একটু কেশে সকলের সামনে মেহরানের উদ্দেশ্যে বলে, একটু আগে আজেশ কল করেছিল, বলল আরিয়া নাকি তোমায় মনে ধরেছে। বিয়েতে সে হ্যাঁ বলে দিয়েছে। এখন তোমার কি মত? হতাশ করবে না নিশ্চয়? মাহবুবের কথা শুনে উজানের ভাত গলায় আটকে যায়। তানজিম সে সময় পানি খাচ্ছিল, মুখ দিয়ে পানি বেরিয়ে প্লেটের পাশে গিয়ে পড়ে। তানিয়া কাশতে শুরু করে। তাদের মাঝে শুধু মেহেরান আর রাউশি শান্ত। মেহেরান নির্বিকার ভঙ্গিমায় খেয়ে চললেও রাউশির পাশে থাকা তানিয়া পিঠে হাত বুলাচ্ছে। ছেলে মেয়েদের এক একজনের এমন অবস্থা দেখে বড়রা ভ্রু কুঁচকায়। মাহবুব নিজের ছোট ছেলেকে বলেন, কি হলো তোমার? উজান তার বাবাকে বলে, কিছু না বাবা, আজ খাওয়া বেশি হয়ে গেছে আমার, তাই গলায় খাবার আটকে গেছে।
মাহাতাব খান তার বড় ছেলেকে জিজ্ঞাসা করে। এমন ভয়ানক কথা শুনলে খাবার শুধু গলায় নয়, কলিজাও আটকে যায়। তানজিম কথাটা বিড়বিড় করে বলায় কেউ শুনতে পায় না। মাথা নিচু করে বসে আছে সে। মেহেরান এবার তার বাবার কথার পরিপ্রেক্ষিতে জবাব দেয়। মেয়েটাকে আমার পছন্দ হয়নি। মাহবুব খান নাখোশ। মেয়েটা অভদ্র, সেলফ রেসপেক্ট নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজের পছন্দ করা একজন আছে। উপাস থেকে উত্তর হ্যাঁ আসলে আমি নিজে বিয়ের বিষয়ে এগিয়ে যাব, এর আগে নয়। তাই আমার বিয়ে নিয়ে বিষয়বস্তু আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো তোমরা। দিনটা শুক্রবার, আজ সবাই বাসায় থাকবে। তবে বাড়ির কর্তারা কি একটা কাজে যেন শহরের বাহিরে গিয়েছে। সকালে তাড়াহুড়ো করে নাস্তা করেই তানজিম চলে গিয়েছে বাজার করতে, সাথে উজানও আছে। উজানের শাস্তি কমিয়ে দিয়ে তানজিমের সাথে বাজারের দায়িত্ব দিয়েছে মেহেরান। এদিকে তানিয়া এনামুল চাচার সাথে মিলে বাগান পরিষ্কার করছে। তার কাজটা বেশ সহজ। মালিহা খান সহ নাহিন আর মাইশাও এসেছে এই বাড়িতে। মাইশা তানিয়াকে নিয়ে মজা করছে, অথচ তারাও এই প্ল্যানে সংযুক্ত ছিল। নাহিন গিয়েছে রাউশিকে খুঁজতে। বাড়ির কর্ত্রীরা বেশ অবাক, ছেলে মেয়েদের আজ এত কাজ করতে দেখে। জীবনে একটা ছোট কাজ পর্যন্ত করে না, তারা নাকি আবার বাজারের কাজ, বাগানের কাজ এইসব করছে। এদিকে মেহেরানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ হলো। দরজা ভেতর থেকে লাগানো। মানুষটা কি ঘুমাচ্ছে নাকি জেগে আছে বুঝতে পারছে না রাউশি। সকাল 11টা বাজে প্রায়, এখনো কি এই লোক ঘুমাচ্ছে নাকি? রাউশি এবার ঠিক করে দরজায় নক করবে। নক করার জন্য হাত বাড়াতেই দরজা খুলে যায় ভেতর থেকে। রাউশি চটজলদি হাত সরিয়ে এনে মাথা নিচু করে নেয়। বুঝতে পারলো মেহেরান সামনে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মাথা তুলে একবার মেহেরানের দিকে তাকায় রাউশি। চুলগুলো কেমন এলোমেলো, তবে বাকি সব পরিপাটি লাগছে। দীর্ঘশ্বাস ছেড়ে রাউশি বলে, ভাইয়া তুমি গতকাল। ভেতরে আয়। মেহেরান শান্ত থাকলেও তার কথার ধরন সবসময় গম্ভীর শোনায়। এই এক জিনিস রাউশি আজকাল ভীষণ অপছন্দ। রাউশি ছোট ছোট কদম ফেলে ভেতরে ঢুকে। মেহেরান দরজা খোলায় রেখেই দেয়। দরজার সাথে হেলান দিয়ে পা আড়াআড়ি ভাবে রেখেই দাঁড়িয়ে সে আর বলে, আমার সব কাপড়গুলো ধুয়ে দিবি, একটাও যেন বাদ না থাকে। রাউশি মনে মনে ভাবে ওয়াশিং মেশিন তার এই কাজ সহজ করে দেবে, কিন্তু সেই আশায় এক বালতি জল ঢেলে দেয় স্বয়ং মেহেরান নিজে। সে দুই হাত বুকে গুজে তার রুক্ষ আওয়াজে শুধায়, নিজের হাতে ধুয়ে দিবি, কোনো প্রকার কোনো মেশিন ব্যবহার চলবে না। রাউশির মুখটা চুপসে যায়। এইসব কাজ সে কখনোই করেনি, আজ বাধ্য হয়ে করলেও করতে হবে। কারণ বাড়িতে যদি জেনে যায় তারা লুকিয়ে লুকিয়ে কি কাণ্ড করেছে গতকাল, তাহলে তাদের উপর ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা 100%। রাউশি দাঁতে দাঁত চেপে কাজগুলো করার জন্য উদ্যত হয়। ওয়াশরুমে ঢুকেই দেখে এক গাদা কাপড় চোপড়। চোখ কপালে ওঠার জোগাড় রাউশি। পেছনে ফিরে তাকাতেই মেহেরানকে দাঁড়িয়ে থাকতে দেখে বোকা হাসি দেয়। মেহেরান ভ্রু নাচিয়ে ইশারায় প্রশ্ন করে, কি? রাউশি পরপর দুদিকে মাথা নাড়ায়, বোঝায় কিছু নাই। সামনে ঘুরে মুখ ভেঙচি ওঠে। তার মাথায় আগুন এখন দাবানলের মতো সর্বঙ্গে ছড়িয়ে পড়ছে যেন। নিজের কাজ শুরু করে দেয় রাউশি। মেহেরান ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে দেখে রাউশিকে। এইসব কাজ রাউশি পারে না, তবুও কোনোভাবে কাপড়গুলো নাড়াচাড়া করছে। হঠাৎ হাতের উপর কিছুর মাঝে কালো কিছু একটা দেখে হাতে নেয়। ভালোভাবে ধরে দেখতেই চমকে উঠে রাউশি। চোখ বড় বড় হয়ে যায় তার, ঠোঁট চোরা ফাঁক হয়ে যায় কিঞ্চিত। এদিকে মেহেরান ফোনে কথা বলছিল। এরই মাঝে রাউশির হাতে ওই বস্তুটি দেখে নিজেও চমকে উঠে। ফোন বিছানায় ছুঁড়ে মেরে নিজে ওয়াশরুমে ঢুকে রাউশির হাত থেকে সেই বস্তুটি ভেজা অবস্থাতে কেড়ে নেয় আর ধমকে বলে, তোর কাপড় ধুয়ে দিতে হবে না, চলে যা। রাউশি উঠে দাঁড়ায়। মেহেরানকে জব্দ করার মতো মারাত্মক একটা ফোন দিয়ে আটে সে। তবে এই সময় রাউশি নিজেও অস্বস্তি বোধ করতে থাকে কিছুটা। এমন একটা অবস্থায় পড়ে যাবে দুজনে ভাবনার বাহিরে ছিল। তবুও রাউশি দুষ্টুমির ছলে মেহেরানকে বলে, কেন ভাইয়া, ধুয়ে দিই সব কাপড়। মেহেরান চোখ রাঙায়। রাউশি নিভে যায়।
তবুও মেহেরানকে বাজিয়ে দেওয়ার জন্য মুখ টিপে হেসেই বলে। ভাইয়া ওটা কি যায়? বাকি কথা বলার আগে মেহেরান থমকে বলে। চর খেতে চাস রাউশি? রাউশি দুই গালে হাত দিয়ে মাথা দুদিকে নাড়ায়। মেহেরানকে পাশ কাটিয়ে বের হতে যাওয়ার সময় পা পিছলে হুট করে বাথরুমের ভিতর পড়ে যায় রাউশি। চিৎকার দিয়ে উঠে সে। ও মা গো! মেহেরান উল্টো দিকে ঘোরা ছিল। যখনই রাউশি চিৎকার শুনে তখনই পেছনে ফিরে রাউশিকে কোমরে হাত দিয়ে চিটপটং হয়ে শুয়ে থাকতে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। হাতে থাকা জিনিসটা ফেলে দিয়ে দ্রুত গিয়ে রাউশিকে জিজ্ঞাসা করে। পড়ে গেলি কিভাবে গাধা? রাউশি কোমর ধরে চোখ মুখ হিচে আছে। ব্যথাটা যে সাংঘাতিক পরিমাণে পেয়েছে এইটা আর বুঝতে বাকি নেই মেহেরানের। রাউশির মুখ লাল হয়ে গেছে, পরনে কাপড়ও ভিজে গিয়েছে। হুট করে রাউশিকে কোলে তুলে নেয় মেহেরান। রাউশি বিষয়টা বুঝতে পেরে খিচিয়ে বন্ধ রাখা চোখ দুটো খুলে মেহেরানকে দেখে। নিজেও হতভম্ব হয়ে পড়ে। নামাতে চেষ্টা করার মতো শক্তি তার কাছেও নেই। কোনো মতেই হেঁটে নিজের রুমে যাওয়া সম্ভব না ভেবে আস্তে ধীরে মাথা নিচু করে অনিচ্ছা সত্ত্বেও মেহেরানের গলা জড়িয়ে ধরে। ব্যথাতুর অনুভূতির সাথে মিশে রয়েছে লজ্জা আর নতুন এক অদ্ভুত অনুভূতি, যার সংমিশ্রণে রাউশি নিজের ব্যথার কথায় কয়েক সেকেন্ডের জন্য যেন ভুলে যায়। এদিকে মেহেরান রাউশিকে নিয়ে বেরিয়ে আসে বাহিরে। রাউশি ঘন ঘন গরম নিঃশ্বাস তার টি শার্টের ভাঁজ গলিয়ে যেন বুকের মাঝেও পৌঁছাচ্ছে। অন্যরকম অনুভূতি। এই অনুভূতির সাথে মেহেরান একদিনে বেশ পরিচিত হয়ে গেছে। অদ্ভুত ভালো লাগা যেন আঁকড়ে ধরেছে মেহেরানকে। মেহেরান রাউশিকে কোলে নিয়েই তার রুম থেকে বেরিয়ে রাউশির রুমের দিকে অগ্রসর হয়। রাউশি চোখ তুলে মেহেরানের দিকে তাকাতেও চোখাচোখি হয়। দুজনেই চোখ সরিয়ে নেয়। রাউশির চোখ মুখ ব্যথায় দৃঢ়তা এবার স্পষ্ট হলেও মেহেরানের ঠোঁটের কোণে বাঁকা এক ক্ষীণ হাসি, যেটা চক্ষু এড়ায় না রাউশির। মানুষটা হাসছে, সে ব্যথা পেয়েছে, আর এই লোক হাসছে। ব্যথার কথা মনে পড়ে আবারও কুঁকড়ে যায় রাউশি। ঘন ঘন শ্বাস ফেলে। এদিকে মেহেরান খুব কষ্টে নিজেকে সামলে রাখছে। পুরুষ মন তার কাছে যদি হয় প্রিয় নারী, আর ভাবতে পারে না মেহেরান। দ্রুত রাউশির রুমে দরজা খুলে ভিতরে খাটের উপর শুয়ে দিয়ে আসে মেয়েটাকে। নাহিন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। মেহেরান রাউশিকে কোলে করে রাউশির রুমে ঢুকতে দেখে চোখ কপালে উঠে যায়। মস্তিষ্কে দুষ্ট কথাবার্তা উকি দিতে থাকে। চুপি চুপি গিয়ে রাউশির রুমের দরজা উকি মারে। রাউশি মেহেরানকে ভাঙা আওয়াজে বলছে, এসব কিছু আপনার জন্য হয়েছে, আমার কোমরটা ভেঙে গেছে। এবার যেন চোখ দিয়ে জল গড়ায় রাউশি। মেহেরান একবার রাউশির দিকে তাকিয়ে বলে, চোখ আকাশে তুলে হাঁটলে পরে তো যাবি। আমার দোষ কেন দিচ্ছিস? করুণ আত্মনাতে বলে, আপনি যদি আমার কাপড় ধোয়ার কাজ না দিতেন আজ তবে এমনটা হতো না। কথাটুকু বলে আবার ব্যথায় কুঁকড়ে ওঠে রাউশি। মেহেরান ফোঁস করে একটা শ্বাস ফেলে। ভালোভাবে হাঁটতে পারিস না, এটা তো তোর ব্যর্থতা। রাউশির কথা বলার মুড নেই, চুপ করেই যায়। নাহিনকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরান বলে ওঠে, নাহিন যা, তোর ছোট মামিকে ডেকে নিয়ে আয়। নাহিন নিজের নাম শুনতেই লাফিয়ে উঠে মেহেরানের কথা মতো নিচে চলে যায়। এদিকে মেহেরান আবারও রাউশির দিকে তাকিয়ে বলে, বেশি ব্যথা লাগছে? না ভাইয়া, খুব আরাম লাগছে, চাইলে আপনি গিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। রাউশি যে অভিমান করেছে এটা বুঝতে পারে মেহেরান, তবুও নিজের দোষ কখনোই দিতে প্রস্তুত নয় সে। রাউশির পাশে মেহেরান বসে আছে। তার দিকে মুখ ফিরিয়ে খুব কাছে চলে আসে মেহেরান রাউশির। রাউশির চোখ মুহূর্তেই বড় বড় হয়ে যায়। তাদের মাঝে দূরত্বটা কয়েক 2 ইঞ্চি হবে মাত্র। রাউশি আবারও ঘন ঘন শ্বাস ফেলে। অদ্ভুত হৃদয় শীতল করা এই অনুভূতির সাথে সে পূর্ব পরিচিত নয়, এই প্রথম এমন হচ্ছে। আয়াসের প্রতি আক্রোশ ছিল ক্ষণিকের। মানুষটা তো কখনোই কাছেও আসেনি, এমনকি বিয়ের আগে তো কথাও তেমন বলতো না, আর বিয়ের পর তো চলেই গেল। আর তার প্রতি অনুভূতি আসার কথাও না যেন। তবে মেহেরানের প্রতি তার এই প্রজ্ঞার অনুভূতি পর্যায়ক্রমে বাড়ার একটা সম্ভাবনা আছে বলে মনে করছে রাউশি। তবুও নিজেকে দমিয়ে রাখবে বলে ভেবে নেয় রাউশি। মেহেরান অদ্ভুতভাবে বলে, তোর ধারণা যদি এই হয় ব্যথা আমার জন্য পেয়েছিস, তাহলে আমি এই ব্যথা উপশম করে দেই, কি বলিস? চমকে উঠে রাউশি। কথাটা কেমন যেন শোনালো তার কাছে।
হৃদয় শীতল করার মতো বাক্য, আবার বিস্মিত হওয়ার মতো। রাউশি চোখ মুখ খিচে বলে, দরকার নেই, দরকার নেই, আপনি আপনার রুমে চলে যান। মেহেরান সরে যায়, বসা থেকে উঠে দাঁড়ায়, আর তখনই হন্ততন্ত পায়ে ভিতরে প্রবেশ করেন রূপা বেগম। কাছে এসে মেয়ের ওই অবস্থা দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। মেহেরান একবার রাউশির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রূপা বেগমকে বলে, সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন পা পিছলে সিঁড়ির মধ্যে পড়ে গেছে। রাউশি অবাক হয়, এ লোক মিথ্যা বলছে। সত্যিটা বললেও তো আবার সব ফাঁস হয়ে যেত ভেবে নিজেও চুপ থাকে রাউশি। রূপা বেগম মেয়েকে হালকা শাসানো সুরে বলেন, সাবধানে হাঁটতে পারিস না যে এখানে সেখানে পড়ে যাস। মেহেরান উঠে চলে গিয়েছে, নিজের রুমে চলে যায় সে। এদিকে রূপা বেগম মেয়েকে শাসালো, আবার মেয়ের জন্য বেশ চিন্তাও করছেন। রাউশি সারাদিন বিছানায় শুয়ে কাটিয়েছে। এক একজন আসছে, আর কি হয়েছে, এখন কেমন আছে, এসব জিজ্ঞাসা করছে, আর রাউশির জন্য তাদের খারাপ লাগা প্রকাশ করছে। সারাদিন মেহেরানও একবারও দেখে যায়নি মেয়েটাকে। রাউশির নবীন বন্ধু বান্ধবগণও মেয়েটাকে ফোন করেছে, বিকেলে কেমন আছে, কেমন কি, ভার্সিটি যায়নি কেন গতকাল। নোজাইস স্যার নাকি বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে রাউশির কথা। নোজাইসের নাম শুনতে রাউশির সেদিনের কথা মনে পড়ে যায়। রাউশির মতে নোজাইস একটা পাগলা, তাই খুব একটা পাত্তা দেয় না। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো আয়াস স্যারও নাকি গতকাল রাউশির কথা জিজ্ঞাসা করেছে। রাউশি ভেবে পাচ্ছে না এই শালা আবার তার কথা জিজ্ঞাসা করছে কেন। ভার্সিটি গেলে একটা উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে রাউশি। রাতে খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করে মেহেরান। সারাদিনে এই মাত্র দ্বিতীয়বারের মতো দেখা এই মেহেরানের সাথে। মেহেরানকে দেখতেই মুখ ঘুরিয়ে নেয় রাউশি। মেহেরান কাছে গিয়ে বলে, মুখ ঘুরিয়ে লাভ নেই, এই মুখই তোর আজীবন দেখতে হবে। রাউশি বুঝতে পারে না কথাটা, বলে, কি? খেয়ে নে। খাবো না। আমি খাইয়ে দিচ্ছি, ওয়েট। তাহলে তো আরো বেশি খাবো না। বিরক্ত হয় মেহেরান। বাচ্চামো করিস না। করছিও না। মুখে মুখে তর্ক করছিস। না, শুধু উত্তর দিচ্ছি। মেহেরান এবার রেগে যায়। মেহেরানের মুখ দেখে সেটা বুঝে যায় রাউশি, তাই চুপ হয়ে যায়। মেহেরান বিষয়টা বুঝতে পেরে রাউশিকে খাওয়াতে শুরু করে, মেয়েটাও খেতে থাকে। খুব যত্ন সহকারে খাইয়ে দেয় মেহেরান রাউশিকে। খাওয়া শেষ হতেই পানি খাইয়ে বের হয়ে যায় মেহেরান। মেহেরানের কাছে ভীষণ মুগ্ধ হয় যেন রাউশি। মনের কোণে কিছু রং বেরঙের প্রজাপতি উড়াল দিতে থাকে। কিছুক্ষণ পরই আবার রুমে আসে মেহেরান। রাউশির সামনে দাঁড়িয়ে বলে, ঘুমিয়ে পড়, কাল থেকে যেন আর কোনো বাদরামি করতে না দেখি তোদের। আজ শাস্তি কম ছিল, এরপর দ্বিগুণ হবে। রাউশির খুশি মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। এই লোক এতক্ষণ তাকে সিম্পিতি দেখিয়েছে শুধু। মেহেরান রুম থেকে চলে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে থেমে যায়, পেছনে না তাকিয়ে বলে, আর একটু তাড়াতাড়ি বুঝতে শিখিস, বয়স বেড়ে যাচ্ছে, এখনো অবিবাহিত আমি। রাত তখন গভীর। এই গভীর রাতে পুরো রুম কাঁপিয়ে আয়াসের ফোন বেজে ওঠে। তখন আয়াস ঘুমাচ্ছিল, বুকের উপর লেপে শুয়ে আছে অনিমা। ফোনের আওয়াজ শুনে তার ঘুমে কিছুটা ব্যাঘাত ঘটে। আয়াস পাশ থেকে ফোনটা নিয়ে গুমু গুমু চোখে একবার তাকিয়ে দেখে তার মা কল করছে। আয়াস কল ধরতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আয়াসের মায়ের কান্নার আওয়াজ শুনে ধরপড়িয়ে অনিমাকে সরিয়ে উঠে পড়ে আর উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কাঁদছো কেন? ওপাশ থেকে আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, বাবারে, তোর বাবাকে হসপিটালে ভর্তি করেছি, ৮ ঘন্টা আগে স্ট্রোক করেছে, এখন হসপিটালে আছি। বাবা তুই আয় না রে, তোর বাবার অবস্থা ভালো নেই রে। ঘুম ঘুম চোখে অনিমা আয়াসকে ঝাড়তে থাকে এপাশে। কেন এভাবে সরিয়ে দিল? এদিকে আয়াস হতভম্ব হয়েছে। বাবার এমন অবস্থার কথা শুনে নিজেকে সামলে রাখতেও পারছে না। তার বাবা কিছুদিন ধরে অসুস্থ ছিল, তবে হঠাৎ করে এমন হয়ে যাবে এটা আশা করেনি। তার মাকে বলে, মা আমি এখনই রওনা দিচ্ছি, বাবার খেয়াল রাখো, আমরা আসছি। কথাটা শুনে অনিমা জিজ্ঞাসা করে ওঠে, এখনই রওনা দিবে মানে? কোথায় যাবে? অনিমা, বাবা স্ট্রোক করেছে, এখনই যেতে হবে আমাদের, অবস্থা ভালো নাই বাবার। কথাটা বলতেও আয়াসের কেমন যেন কণ্ঠনালী কেঁপে ওঠে। এদিকে অনিমা ঘোর বিরোধিতা করে বলে,
পাগল হয়েছো? এই সময়ে কোথায় যাব? আমার ঘুম ধরেছে। তোমার বাবা দেখবে কালই ঠিক হয়ে যাবে। এত চিন্তার কি আছে? বয়স হয়েছে এখন, এইসব একটু আধটু হবেই, বাদ দাও। আয়াস অগ্নি দৃষ্টিতে তাকায় অনিমার দিকে, ধমকে বলে, তুমি কি বলছো তুমি জানো অনিমা? ভালো কথাই বলছি, এতে ধমকাচ্ছ কেন? আয়াস নিজের চুল টেনে ধরে। সে তার বাবাকে ভালোবাসে। অনিমার কাছ থেকে এমন কথা মোটেও আশা করেনি। সে তো ভেবেছিল অনিমা নিজের আরো বেশি যেতে চাইবে, তবে তার ধারণা ভুল ছিল। তার মন চাইছে অনিমাকে একটা চড় দিতে, তবে আপাতত সেসব ঝামেলা না করে সে উঠে দাঁড়ায়। মাথায় আপাতত অন্য কিছু রাখার দায় হয়ে যাচ্ছে। আলমারি থেকে দরকারি জিনিসপত্র বের করে নেয়। এতে অনিমা ভ্রুকুচকে তাকিয়ে থাকে। ওয়াশরুম থেকে রেডি হয়ে এসে ফোনটা হাতে নিয়ে গাড়ির চাবি নিয়ে বলে, তুমি থাকো, আমি গেলাম। বাবার এমন কঠিন পরিস্থিতিতে অমানুষের মতো বসে থাকতে পারবো না। তাচ্ছিল্যে হাসে অনিমা। অমানসিকতা তো অনেক দিন আগেই করে ফেলেছ। আয়াস বের হয়ে যাচ্ছিল। এই সময় এমন কথা শুনে থেমে যায়। রাউশির কথা মনে উঠে তার। মেয়েটাকে এতদিন ভার্সিটিতে দেখার পর প্রায় 6 দিন হয়ে গেল ভার্সিটিতে আর দেখেনি। তার জন্যই কি ভার্সিটি যাওয়া বন্ধ করেছে নাকি? আয়াস তো আর আগে থেকে জানতো না এই ভার্সিটিতে রাউশি ভর্তি হবে। এত বড় নামি দামি ভার্সিটিতে লেকচারার হওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগটা কিভাবে হাতছাড়া করতো আয়াস? বাবার কথা মনে পড়তে এসব ভুলে গিয়ে অনিমাকে ফেলে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। অনিমা তাচ্ছিল্যে হেসেই যাচ্ছে। এতে ঢং দেখলে সে বাঁচে না। আয়াসের সাথে তার প্রেমের সম্পর্ক 4 বছরের হলো, তবে আয়াসের বাবা হুট করে আয়াসকে বিয়ে দিয়ে দেয়। এতে অনিমা রেগে সেদিনই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আয়াস সেটা জেনে গেলে সেও অনিমার সাথে চলে যায়। সেখানেই তারা লিভিনে থাকা শুরু করে। অনিমা সেসব ভুলে গিয়ে রুমের দরজা বন্ধ করে আসে। যার যেখানে যাওয়ার যাবে, তার এতে মাথা ঘামানোর কোনো ইচ্ছে নেই। সে তো আরো মনে শান্তিতে ঘুমিয়ে পড়ে। আজ ভার্সিটিতে যাওয়ার ইচ্ছে আছে রাউশির। কোমর ব্যথা সেরে গিয়েছে তার কয়েকদিন হলো, তবে ভার্সিটি যায়নি ইচ্ছে করে। এই কয়দিনে মেহেরানের সাথেও দেখা করেনি রাউশি। মানুষটার থেকে লুকিয়ে লুকিয়ে দিন পার করে দিয়েছে। মেহেরানের বিষয়টা খুব ভালোভাবে বুঝে গিয়েছে রাউশি, তবে জড়তা তার এখানেই যে রাউশি ডিভোর্সি হিসাবে গণ্য সমাজে। শব্দটাতেও কিছুটা অস্বস্তি বোধ যেন হগাত মিশে, যার দরুন চাইলেও সে আরও কোনো সম্পর্কে জড়াতেও একটা জড়তার সংকোচ বোধ করবে। রাউশি এমনটাও চায় না কখনো, তাই তো মেহেরানের থেকে কদিন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। মেহেরান সারাদিন বাড়িতে না থাকলে সারাদিন এভাবেই থাকে, তবে মেহেরান যখন ঘরে আসে এই খবর আবার তাকে তাসবির দিয়ে যায়। তখনই দরজা লাগে রুমে বসে থাকে। এতে অবশ্য বাড়ির লোকেরাও অনেকে অনেক কথা বলেছে। কি হয়েছে, এভাবে থাকে কেন, এসব প্রশ্ন প্রায় প্রতিনিয়ত করেই গেছে। তবে রাউশি সেই মুহূর্তগুলোতে নীরব নিরুত্তর ছিল। কি বলবে সে সবাইকে? এই মেহেরান ভাইয়ের থেকে দূরে দূরে থাকছে, এইটা তো বলা সম্ভব না। রাউশি ঠিক করেছে এই বাড়িতে মেহেরান ভাই যতদিন থাকবে ততদিন ভালোভাবে থাকা হবে না। এই বাড়ি ছাড়া কোথায় যাবে সে? চিন্তাও করছে কয়েকদিন। ভার্সিটির পাশে গার্লস হোস্টেলে থাকার ডিসিশনও নেওয়া হয়েছে তার, তবে এটা এখন বাস্তবায়ন করা বাকি শুধু। রেডি হয়ে নিচে নেমে আসে রাউশি। আজ সে মুক্ত, কারণ মেহেরান 1 সপ্তাহের জন্য শহরের বাহিরে যাবে বিজনেসের প্রয়োজনীয় কিছু কাজে। এই খবর আবার তাসবির দিয়েছে রাউশিকে। তাসবিরকে কড়া একটা ট্রিট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাউশি। তাসবির তো মহা খুশি। মেহেরান সকালেই চলে গিয়েছে, তাই তো এখন নিশ্চিন্তে বের হতে পেরেছে। এই কয়েকদিনে মেহেরান নাকি অনেকবার তার ব্যাপারে বলেছে, জিজ্ঞাসা করেছে, তবে এর উত্তর তো আর কেউ জানে না, তাই কেউ কিছু বলতেও পারেনি। এদিকে দরজার সামনে কোনো মানুষের অস্তিত্ব যে অনেকবার ছিল সেটা রাউশি অনেক ভালোভাবেই বুঝতে পেরেছে। ওটা যে মেহেরান সেই বিষয়ে আবার নিশ্চিত নয় রাউশি। তবুও সন্দেহ করতে দোষ কোথায়? রাউশি নিচে আসতেই উর্মিলা বেগমের সাথে মুখোমুখি হয়। উর্মিলা বেগম রাউশিকে দেখে জিজ্ঞাসা করেন, ভার্সিটি যাচ্ছিস মরি? হ্যাঁ বড় মা। হে যা, তানিয়া কোথায়? ও যাবে না আজ? রাউশি তাড়াহুড়ো করতে করতে বলে, না বড় মা, তানিয়া নাকি অসুস্থ, ও যাবে না আজ ভার্সিটি। আমি আসি, আজ অনেক দেরি হয়ে গেছে।
বলেই বড় বড় কদম ফেলে চলে যায়। উর্মিলা বেগম এপাশ থেকে চেঁচিয়ে গাড়িতে করে যা বলেন, তবে রাউসি শুনতে পেল কিনা বুঝতে পারেনি। রান্নাঘরের দিকে চলে যান তিনি। সকালের এই সময়টা বাড়ির কর্ত্রীরা ব্যস্ত থাকেন। রাউসি বাহিরে এসে গাড়িতে না চড়ে রিকশায় করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গেটের সামনে এসে একটু হেঁটে গিয়ে রাস্তার মোড়ে যায়। ওখানে রিক্সা সিএনজি সব পাওয়া যায়। রাউসি সেখানে গিয়ে একটি রিকশায় উঠে পড়ে। রিকশাওয়ালাকে ঠিকানা বলে দেয় রাউসি। রিকশা ধীর সুস্থে গন্তব্যে যেতে থাকে। ফোনে ভাইব্রেট হতে দেখে রুনা কল করছে। মেয়েটা প্রতিদিনই তার খোঁজ নিয়েছে। আজ রাউসি ভার্সিটি যাবে শুনে অনেক খুশি সে। রিকশাটা ভার্সিটির রাস্তা ধরে যেতেই কোথা থেকে যেন একটি গাড়ির সাথে হুট করে ধাক্কা লেগে যায়। এতে রাউসি রিকশা থেকে পড়ে যায়। গাড়িটি ডান পাশের রাস্তা দিয়ে এসেছে। গাড়ির ব্যাগ অতি দ্রুত ছিল না বলে রিকশার বেশি ক্ষতি হয়নি। রাস্তার ব্যাগ নিতে হয়তোবা এমন হয়েছে। তবে রাউসি আর রিকশাওয়ালা হাতের কুনিতে বেশ কিছুটা চোট পেয়েছে। রিকশাওয়ালা আরো কোথায় চোট পেয়েছে কিনা সেটা বুঝতে পারে না রাউসি। তবে রিকশাওয়ালারা গাড়ির ড্রাইভারকে চেঁচাচ্ছে। মাটি থেকে ব্যাগটা নিয়ে জামা কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় রাউসি। পায়ের হাঁটুতেও ব্যথা অনুভব করছে সে। এদিকে গাড়িতে থাকা মানুষটাও নেমে আসে। মরিনকে দেখে নোজাইস অবাক হয়ে যায়। কাছে এসে উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই বলে, এই মরিন, আপনি ঠিক আছেন তো? মাথা তুলে নোজাইসকে দেখে রাউসি বেশ আঘাতপ্রাপ্ত। তার উপর এই নোজাইস স্যার সে আঘাতের কারণ। আবার কাছে এসে এমন বেকুবের মতো প্রশ্ন করছে। নিজেকে যথেষ্ট সংযত রেখে তবুও বলে ফেলে, অ্যাক্সিডেন্ট করিয়ে কাছে এসে ঠিক আছে কিনা ব্যাপারটা বেশ মজাদার, তাই না স্যার? থতমত খেয়ে যায় নোজাইস। বারবার মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, আই এম এক্সট্রিমলি সরি ডিয়ার স্টুডেন্ট, আমি খেয়াল করিনি। ডিয়ার স্টুডেন্ট কথাটা কেমন শোনাতেও অতটা পাত্তা দেয় না রাউসির এখানে তামাশা করার মতো ইচ্ছে নেই। আশেপাশের মানুষ জড়ো হয়েছে। লোকজন এসে নোজাইসকেও কথা শোনাচ্ছে, সাথে রিকশাওয়ালাকেও শোনাচ্ছে। নোজাইস অবশ্য সেদিকে কান না দিয়ে মরিনের দিকেই চিন্তিত মুখে তাকিয়ে আছে। রাউসিকে আবারও বলে নোজাইস, চলো রাউসি, তোমায় হসপিটালে নিয়ে যাই। ওপাশ থেকে এবার রিকশাওয়ালা চেঁচিয়ে বলে, আপারেই কেন? আমিও তো ব্যথা পাইছি, আমারে মানুষ মনে হইতেছে না নাকি? নোজাইস বিরক্তিকর চাহনি নিয়ে বলে, আপনি তো মরিন না, আপনার ব্যবস্থা আমার ড্রাইভার করবে, এখন ডিস্টার্ব করবেন না, কান ঝালাপালা করে দিচ্ছেন। রিকশাওয়ালার কণ্ঠে দ্বিগুণ ঝাঁস মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, সুন্দরী মাইয়া দেখলেই খালি গায়ে পড়বার মন চায় না আপনাগর খারাপ বেটা? নোজাইস কথাটা শুনে রিকশাওয়ালার দিকে চোখ বড় বড় করে তাকায়। রিকশাওয়ালা কিছুটা বিচলিত হয়, তবে নিজেকে দমিয়ে রাখে না। কিছু বলার আগে রাউসি থামিয়ে দেয়। নিজে থেকে কিছু টাকা বেশি দিয়ে দেয় রিকশাওয়ালাকে ওনার চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির জন্য। এতে অবশ্য নোজাইস অনেক কিছুই বলল, তবে রাউসি শুনল না। নোজাইসকে দেরি হচ্ছে বলে হাঁটা ধরে রাউসি। এদিকে ভার্সিটির কাছাকাছি থাকায় নোজাইসও আর রাউসির পিছু পিছু গেল না। অন্যরা দেখলে খারাপ ভাববে। তবে নোজাইস উৎফুল্ল চিত্রে গাড়িতে উঠে বসে। আজ অনেকদিন পর মরিনের দর্শন পেয়েছে সে। মরিনের নাম্বার খুঁজেছিল অনেকবার, তবে পায়নি। মেয়েটা তার ধরাছোঁয়ার বাহিরেই বলা চলে। নোজাইস ঠিক করেছে তার বোনের বিয়েতে মরিনকেও ইনভাইট করবে। এটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা তার জানা নেই, তবে দেওয়া যায় বলে নোজাইসের ধারণা। রাউসি ভার্সিটিতে প্রাঙ্গণে পা রাখতেই কোথা থেকে যেন রুনা, নাইম, হাসিব, মিলি, শ্রুতি আর ইউসুফ দৌড়ে রাউসির কাছে আসে। রুনা রাউসিকে জড়িয়ে ধরে, এতদিন তুমি আসোনি, তোমার খুব মিস করেছি। আমিও তোমাদের মিস করেছি। নাইম বলে। নাইমকে থামিয়ে হাসিব ইউসুফের কাঁধে হাত রেখে বলে, ইউসুফ বেশি মিস করছে তোমায় রাউসি। ইউসুফ কড়া নজরে তাকায়। ছেলেটা চশমা পরা, ভোলাবালা দেখতে, পড়ালেখায় ভীষণ সেনসিটিভ। তার বাবা মা ডাক্তার, ছেলেকেও ডাক্তার বানাতে চেয়েছিলেন, তবে ইউসুফ নাকি মানা করে দেয়। এইসব গল্প রুনার কাছে শোনা রাউসির। সবার ব্যাপারে কম বেশি জানা হয়ে গেছে তার। রাউসিকে ধরে নিয়ে যায় সবাই তাদের ডিপার্টমেন্টের পেছনে থাকা কৃষ্ণচূড়া গাছটির দিকে। কৃষ্ণচূড়া ফুল ফোটেনি গাছে, তবে আর 1-2 মাস পর ফোটার সম্ভাবনা প্রখর।
রাউশিকে এতক্ষণ খেয়াল না করলেও এবার শ্রুতি খেয়াল করে বলে। রাউশি এবার সবাইকে পুরো ঘটনাটা খুলে বলে। রুনা বলে, এই নুজাইস বেটা, দিনকানা মনে হচ্ছে। মিলি বলে, নুজাইস স্যারকে নিয়ে কিছু বলিস না তোরা, উনি আমার ক্রাশ। শ্রুতি বলে, ওই লম্বা মুলাটাকে আমার পছন্দ। মিলি লাজুক হেসে ফেলে। বাকিরা মিলির এমন আচরণে হেসে উঠে। ইউসুফ তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে রাউশির হাতে লাগিয়ে দেয়। রাউশি মানা করলেও শোনে না ইউসুফ। হাসিব ততক্ষণে উৎসাহিত গলায় ইউসুফের কাঁধে চাপড় মেরে বলে, ইউসুফ, ওই দেখ তোর ঈশা আছে। ইউসুফও ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। কথাটা মিথ্যে বলেনি হাসিব। ঈশাকে ইউসুফ পছন্দ করে আজ প্রায় 2 বছর হলো। তবে মেয়েটা তাকে দেখলে না দেখার ভান করে চলে যায় সব সময়। এত অবশ্য ইউসুফ কষ্ট পেলেও নিজেকে সামলে নেয়। এখন আর মেয়েটার পিছু নেয় না সে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো নেহাত বোকামি। তারা সবাই ক্লাসে চলে যায়। পরপর সব ক্লাস শেষ হতে আয়াসের ক্লাস এখন হবে শুনে রাউশি কিছুটা ভরকে যায়, আবার অস্বস্তি হতে থাকে। তবে তার এই অস্বস্তিকে পেছনে ফেলে দিয়ে হেঁটে এসে জানান, আয়াস স্যার নাকি দরকারি কাজে রাজশাহী চলে গেছেন ছুটি নিয়ে। কথাটা শুনে রাউশি ভাবতে থাকে হঠাৎ কি হলো, তবে মনে মনে খুশি হয়। তবে তার এই খুশি নিমেষেই পানি হয়ে যায় নোজাইসকে দেখে। নোজাইস ক্লাসে ঢুকতেই সবাই সালাম জানায়। নোজাইস শুধু রাউশির দিকে তাকিয়ে সালামের উত্তর দেয়। রাউশি বিব্রত বোধ করে। এই লোকের বোধ বুদ্ধি কম নাকি? পড়া বোঝানোর সময়ও রাউশির দিকে তাকিয়ে বুঝিয়ে বলে নোজাইস। নোজাইসের হাবভাব কেমন যেন বাচ্চা বাচ্চা টাইপের মনে হয় রাউশির কাছে। রাউশি ভীষণ আকওয়ার্ড ফিল করে এই নোজাইসের এমন আচরণে। ক্লাসের বাকিরা বারবার রাউশির দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। রাউশি শুধু ক্লাসে কখন শেষ হবে এটাই ভেবে যায় পুরো ক্লাস। নোজাইস যেতেই বিশাল বড় একটা শ্বাস নেয়। মিলি রাউশির কাছে এসে বলে, এ রাইসো, নুজাইস স্যার কি তোমার কেউ হয়? রাউশি মিলিকে কষ্ট দিতে চায় না। নোজাইস স্যার যেভাবে তার পিছু লেগেছে আর তার ব্যবহার কথাবার্তা যে কোন দিকে নির্দেশ করে এটা রাউশির নারীর মন বুঝতে পেরেছে আজ। তাই মিলিকে সান্ত্বনা সুরে বানিয়ে বানিয়ে বলে, আমার ভাইয়ের বন্ধু, ভাই বলেছে আমায় একটু দেখে রাখতে, তাই তো এমন করছে। মিলি খুশি হয়। মিলিকে দেখে রাউশিও কিছুটা ঝামেলা মুক্ত হয়। তবে সে হয়তো জানে না, বানানো হলেও সত্যি কথাই বলেছে মিলিকে। রাতে বাড়িতে আজ খুব তৃপ্তি ভরে খাবার খেয়েছে রাউশি। গার্লস হোস্টেলে চলে গেলে এভাবে আর খাওয়া হবে না তার। জীবন একটা বন্দি শিকলে বাঁধার সম্ভাবনা অত্যন্ত। খাওয়ার সময় পরিবারের বড়রা সবাই রাউশির এতদিন এভাবে রুমে পড়ে থাকার কারণ জিজ্ঞাসা করেছে। রাউশি উত্তর দিতে পারেনি। কথা ঘোরানোর চেষ্টা করেছে, অবশ্য সফলও হয়েছে। রাউশি খেয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ফোন হাতে নিতেই সেদিনের সেই মেসেজের কথা মনে পড়ে। মেসেজটা কে দিয়েছে রাউশি জানে না, তবে সেই নাম্বার ব্লক করে রেখেছে রাউশি। ফোন রেখে দেয়। অ্যাসাইনমেন্ট লেখার কাজে লেগে পড়ে মেয়েটা। আর মাত্র 1 সপ্তাহ ভিতরে জমা দিতে হবে তাকে। রাত 11:30 বাজে। রাউশি ফোন নিয়ে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তানিয়াকে মেসেজে বলেছে সে যাবে কিনা। তানিয়া বলল সে ব্যস্ত আছে, যাবে না। তাই রাউশি একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। গুটি গুটি পায়ে ছাদে চলে যায়। এই বাড়িটি আয়তকারে প্রশস্ত হওয়ায় ছাদটাও বিশাল। মাহবুব খান বাড়ির ছাদ খুব সুন্দর করে সাজিয়েছে। বিভিন্ন লাইটিং এর ব্যবস্থাও আছে ছাদে। এছাড়াও এক পাশে বসে থাকার জন্য বেতের সোফা পাতানো আছে। বৃষ্টি থেকে রক্ষার জন্য অবশ্য সেই সোফায় রাখা স্থানের উপর ছাদও আছে। রাউশি গিয়ে সেখানে বসে পড়ে। সারাদিনের কোলাহল ছেড়ে এই সময়টায় পুরো শহর যেন হালকা হলেও নিস্তব্ধ হয়। বাতাসে বাতাসে থাকে মাতাল করার মতো একটি সুঘ্রাণ। রাউশির এই বাতাসের ঘ্রাণটুকু খুব মনোযোগ দিয়ে অনুভব করে। এক একটা যেন একক অনুভূতি প্রদান করে তাকে। সকালের পক্ষী কুঞ্জে ভরা স্নিগ্ধ বাতাসের এক গন্ধ আর রাতের চাঁদ ও তারা ভরা আকাশে বাতাসে আলাদা ঘ্রাণে তার শরীরে দোলা দিয়ে যায়। আজও তেমনই এক অনুভূতি হচ্ছে। নদীর তীরে ঘুরতে পারলে ভালো হতো বলেও ধারণা করছে রাউশি। গুনগুনিয়ে রাউশি গান গাওয়া শুরু করে। রাউশির গানের গলা সুন্দর। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, হাঁটছি আমি মেঠো পথে।
তখনই পেছন হতে পরিচিত ভরাট গমগমে পুরুষালী আওয়াজ শুনে গান গাওয়ার 12টা বেজে যায় রাউশি। সেই কণ্ঠ হতে পারে নিঃসৃত বাক্য, যেন রাউশি নিষিদ্ধ হৃদয়ে অতিমাত্রায় ভূমিকম্পনের সৃষ্টি করে। বুঝি সেটা সে রাউশি ঠাউর করতে পারে। বৃষ্টি তো পড়ছে না রাউশি, তবে তুই যদি চাস আমি বর্ষণ নামিয়ে দেওয়ার মতো অসম্ভব কাজটাও করতে পারি। তবে সেটা আবার এই বর্ষণ নয়, ভালোবাসার বর্ষণ। সাথে মৌসুমটাও হয়ে যাক না একরাশ অনবদ্য ভালোবাসার। সাইদ বন্ধু মহলের সবাইকে ইনভাইট করেছে তার বাসায়। মেহেরান আগামীকাল ঢাকার বাইরে কিছু বিজনেসের কাজে যাবে। এদিকে রাউশিও আজকাল তাকে ইগনোর করছে বিদায় রাজি হয়েছে যেতে। নোজাইস, তুষার, এহসান, আলবি সবাই পৌঁছে গেছে সাইদের বাসায়। এখন বাকি শুধু মেহেরান। তাদের এই বন্ধু মহলের সবাই বিদেশে একসাথে একই ভার্সিটিতে পড়াশোনা করেছে। বাকিরা দেশে চলে আসলেও সাইদ মেহেরান অনেক পরে দেশে এসেছে। মেহেরান সাইদের যে বিল্ডিংয়ে থাকে সেখানেই গাড়ি থামায়। গাড়ি পার্কিং করে এসে লিফটের সামনে দাঁড়াতেই আলবি কল করে। যেহেতু পৌঁছে গেছে তাই আর কল রিসিভ করে না মেহেরান। সোজা সাইদ যে ফ্ল্যাটে একা থাকে সেখানেই চলে আসে। কলিং বেল বাজাতে ভেতর থেকে সাইদ এসে দরজা খুলে দেয়। সাইদ হাসে মেহেরানকে দেখে। ভেবেছিলাম তুই আসবি না। মেহেরান ভেতরে প্রবেশ করে। ভেতরের সবগুলো কাছে এসে মেহেরানকে জড়িয়ে ধরে। এক একজন এভাবে চেপে ধরাতে মেহেরান বলে ওঠে, ছাড়, এভাবে চিপকে ধরে আছিস কেন? সবগুলো হেসে ছেড়ে দেয়। নোজাইস চেয়ারে বসে ওয়াইন খাচ্ছে। তুষার মেহেরানকে খোঁচা মেরে বলে, মেয়ে হলে নিশ্চয়ই এভাবে বলতি না। সবাই হেসে উঠে। নোজাইস কাছে এসে বলে, আজকাল মেহরান বেশি বিজি থাকে, ওরে কল দিলেও পাওয়া যায় না। তোর কিসের এত ব্যস্ততা আমরা আসলে কেউ কিছু বুঝতেই পারছি না। মেহেরান কিছু না বলে একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। পরনের শার্টে টপ দুটো বোতাম খুলে দেয়। বাকিরাও কাছে এসে বসে। সাইদ এবার মেহেরানের সামনে এসে বসে বলে, সমস্যার সমাধান হয়েছে? না। পাশে থেকে এহসান জিজ্ঞেস করে, কিসের সমস্যা? সাইদ মেহেরানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আমাদের মেহরানের মন খারাপ। আজ অনেক দিন যাবত নাকি সে মেহরানের সাথে কথা বলছে না। সবাই কৌতূহলী হয়ে পড়ে। তুষার এগিয়ে এসে অতি উৎসাহিত হয়ে সাইদের কাঁধে চাপড় মেরে বলে, এই আমাদের খুলে বল ভাই, সিগারেট রাখছিস কেন? কি রে মেহরান, ভাবি হলো নাকি রে? মেহেরান নিশ্চুপ, গম্ভীর মুখে বসে আছে। বন্ধুদের সাথেও সবসময় এভাবে মুখ গম্ভীর রেখেই থাকে। সবাই চঞ্চল স্বভাবের হলেও আলবি আর মেহেরান অত্যন্ত শান্ত আর গম্ভীর ধাসের। নোজাইস মেহেরানের কাঁধে হাত রেখে বলে, কিরে বললিও না তো? সাইদ হালকা কেসে বলল, ওর কাজিন রাউশির প্রেমে হাবুডুবু খাচ্ছে আমাদের মেহরান। মেহেরান চোখ রাঙায় সাইদকে। প্রেমে হাবুডুবু খাচ্ছে মানে এসব কি কথা? মেজাজ দেখিয়ে বলে, প্রেমে হাবুডুবু খাওয়ার কি বয়স আমার? সাইদ হো হো করে হাসে। বাকিরা যেন এবার অতি উৎসাহিত হয়। মেহেরানকে ঘিরে ধরে একসাথে বলে, কি রে মেহরান, সত্যি ছবি দেখা বেটা? মেহেরান টেবিলে থাকা একটা ওয়াইনের গ্লাস হাতে নেয়। এক চুমুক দিতেই বাকিরা আবারও রাউশিকে দেখানোর জন্য বলে। মেহেরান মিথ্যে বলে, ছবি নেই, বিয়ের দিন দেখে নিস। হই হুল্লো পড়ে যায় বাকিদের মাঝে। এক একজন এক এক বিষয়ে এবার আলোচনা শুরু করে। নোজাইস মেহেরানের পাশে এসে বসে। সাইদের এই ফ্ল্যাটটা নিজের কেনা, ভীষণ সুন্দর। সাইদের বাবা একজন ব্রিগেডার। ছেলেকেও সেই ফ্যাশন বেছে নিতে বললে সাইদ মানা করে। তাই তো বাবা মায়ের থেকে আলাদা করে এভাবে একা থাকে। নিজের পছন্দের প্যাশনস ডাক্তারিটা বেছে নিয়েছে সে। নোজাইস সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, আর 6 দিন পর আমার বোনের বিয়ে, অবশ্যই সবাইকে যেতে হবে। এহসান মজা করে বলে, ইস, তোর এত সুন্দর বোনটাকে আমার হাতে তুলে দিলি না, আমি যাব না। সাইদ বলে, বোনের বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি? মেহেরানের দিকে তাকিয়ে বলে, তোর তো তাড়াতাড়ি বিয়ে করা উচিত মেহরান, পাত্রী পছন্দই আছে, অন্তত কেউ তো বিয়ে কর। শুধু আলবি এত তাড়াতাড়ি মেরে দিল। শালা তুমি আমাদের থেকে অনেক বেশি ফাস্ট। আলবি চুপ করে বসে আছে। বছরখানেক আগে বিয়ে করেছে বাবা মায়ের পছন্দের পাত্রীকে। সুখের সংসার, স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট। তুষার বলে উঠল, শুনেছি তোর নাকি বাচ্চা হবে। মেহেরান ভ্রু কুঁচকে তাকায় তুষারের দিকে। নোজাইস হো হো করে হেসে উঠে।
তার হাসির সাথে তাল মেলায় আবার এহসানও। আলবির হাতে গ্লাস নিয়ে তখনও চুপচাপ ভাবে ধীরে সুস্থে চুমুক দিচ্ছে। সাইদ হাসতে হাসতে বলে, শালা ওর না ওর বইয়ের। আমার কথাটাও এমনই ছিল, বাট বলতে একটু মিস্টেক হয়েছে। এত মিস্টেক হলে চলে নাকি তুইও কোথাও পিছলে গেছিস? তুষার মাথা চুলকে হাসে। সত্যি বলতে তার এক মেয়েকে পছন্দ হয়েছে। নাম অজানা, তবে কিছুদিন আগে বাজারে দেখেছিল মেয়েটাকে একটা দোকানদারের সাথে ঝগড়া করতে। মেয়েটার তেজ দেখে প্রথমে অনেক ভালো লেগেছে তুষারের, তবে মেয়েটার খোঁজ আর পায়নি। তবে তার মতে মেয়েটার সাথে পুনরায় দেখা হবে তুষারের। সবাই আবারও গল্পে মেতে উঠে। মেহরান তাদের থেকে সরে সামনে যায়। এই ফ্ল্যাটের বারান্দায় বিশাল বড় ঠান্ডা বাতাস হচ্ছে। মেহরানের খুব করে রাউশিকে মনে পড়ছে। মেয়েটা তাকে ইগনোর কেন করছে এটা সে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। তবে রাউশি কি বোঝে না মেহরানের কোনো সমস্যা নেই? মেহরানের কাঁধে হাত রেখে পাশে দাঁড়ায় আলবি। স্থির দৃষ্টি সামনে তাকিয়ে দেখে বলে, বুঝলাম না আমায় ইগনোর কেন করছে। হয়তোবা মেয়েটার মাঝে কোনো জড়তা আছে, আর না হয় তোকে অপছন্দ। তবে অপছন্দ হওয়ার কোনো মানেই হয় না। অপছন্দ শব্দটা একবার মুখে আওড়ায় মেহরান। আলবি বুঝদার ছেলে, কথাগুলো খুব সুন্দর সাজিয়ে বলতে পারে ছেলেটা। আলবির সাথে দেখা হয়েছিল একটি ইটালির একটি রেস্টুরেন্টে। মেহরান তখনও জানতো না এই ছেলে তারই মতো ইংল্যান্ডে থাকে। ভার্সিটিও একই, ডিপার্টমেন্ট আলাদা শুধু। তখন থেকেই আলবির সাথে ভালো একটা পরিচয় হয় তার। একটা সময় গিয়ে ভালো বন্ধুত্বের কাতারেও পড়ে যায়। মেহরান হাতে থাকা গ্লাসের একের পর এক চুমুক দিতে থাকে। দুজনে ভিতরে চলে যায়। বাকিরা নুজাইসকে নিয়ে কি বিষয়ে যেন হাসাহাসি করছে। মেহরান সেখানে গিয়ে একটি বিয়ারের বোতল হাতে নিয়ে ডক করে খাওয়া শুরু করে। বাকিরা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এই ছেলে আজ এত ড্রিঙ্কস করছে কেন বুঝলো না কেউ। বন্ধুদের সাথে পার্টি শেষে বাড়িতে ফিরে আসে মেহরান। মাতাল হলেও নিজেকে কন্ট্রোল রেখেছে। বাড়িতে এসে সোজা রাউশির রুমের সামনে যায়। তবে রুমের দরজা খোলা দেখে সেই অবস্থাতে মনে পড়ে সকালের তাসবিরকে বলেছিল রাউশিকে মিথ্যে বলতে। আজ মেহরান চলে যাবে কিছু কাজে। কাজ হয়েছে বুঝতে পেরে অম্লান হাসে মেহরান। ডুলুডুলু পায়ে এদিক ওদিক কিছুটা খুঁজে নেয়। এই রাতে মেয়েটা কোথায় যাবে বুঝতে না পারলেও পরক্ষণে ছাদের কথা মনে পড়ে। ছাদে যেতেই রাউশিকে বসে থাকতে দেখে। পেছন থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আজ অনেক দিন পর দেখা মেয়েটার। কাছে এগিয়ে গিয়ে গুনগুনে আওয়াজে গান শুনতে পায়। তখনই নিজের মনোভাব প্রকাশ করে ফেলে। এদিকে রাউশি মেহরানের গলার আওয়াজ শুনে পিলে চমকে উঠে। মেহরান তো ঢাকার বাহিরে, আজই চলে গিয়েছিল। তবে এখানে কি করছে? তাসবির কি মিথ্যা বলছে রাউশিকে? ভাবতেই গা জ্বলে উঠে রাউশির। পেছনে তাকিয়ে দেখে মেহরান কেমন করে যেন দাঁড়িয়ে আছে, আর দৃষ্টিও কেমন খোলা। মেহরান কাছে এগিয়ে আসতে বিদঘুটে গন্ধ এসে নাকে লাগে রাউশির। বুঝতে আর বাকি থাকে না মেহরান ড্রিঙ্কস করেছে। রাউশি খুব শান্তভাবে বলে, ভাইয়া আপনি এখানে কি করছেন? আপনি তো। মেহরান আরেকটু এগিয়ে এসে মাতাল হওয়ার আওয়াজে বলে, কেন আমায় দেখে কি ভালো লাগছে না? ঘোর লাগা কণ্ঠে শুনতেও কেমন একটা আলাদা অনুভূতি এসে যায় মনের গভীরে। চোখ বুঝে জোরে একটা শ্বাস নেয় রাউশি। জীবনে দ্বিতীয় অধ্যায়ে এসে এত তাড়াতাড়ি এমন কিছু চায়নি। এমনকি পরবর্তীতে প্রেমে না পড়ারও সিদ্ধান্ত নিয়েছে সে। তবে মেহরানের জন্য সেটা কতটা সহজলভ্য হবে এটাই ভাবছে রাউশি। মেহরান এবার ধমকে বলে, কি বলছি শুনতে পাসনি? ধমকে বললেও সেটা আজ ধমকিত শোনায় না যেন। অনুকম্পিত হৃদয় নিয়ে ঠোঁট জোড়া নাড়িয়ে রাউশি জবাব দেয়, এমনটা কিছুই না ভাব। মেহরান নিজের ঠোঁটে আঙ্গুল চেপে ধরে বলে। কাছে এগিয়ে আসতে রাউশি পেঁচাতে থাকে। মেহরান থেমে যায়। মেয়েটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। রাউশি বিচলিত মুখ দেখে মেহরান ক্ষীণ হাসে। বারবার পলক ফেলে রাউশিকে দেখতে থাকে। দীর্ঘ নেত্র পল্লবে আলাদা মাধুর্য আজ। গোলাপি ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে নেশা লেগে যাচ্ছে মেহরানের। তবে নিজেকে এমন অবস্থাতেও সংযত করে নেয় সে। ঠিক করেছে বিয়ের আগ পর্যন্ত এমন কিছুই নয়। নেশাত্মক গলায় ফিসফিসিয়ে বলে, আমার এই কান তোর মুখ থেকে অন্য কিছু শুনতে চায় না রাউশি, অনুভব করতে পারছিস?
রাউশি কেঁপে ওঠে। মেহেরানের গলার স্বরটা আজ খুবই আলাদা শোনালো তার কাছে। অনুভূতিটা অন্যরকম। নেশালো বলল ভুল হবে না। তুষারের বাবার নিজস্ব ব্যবসা আছে, সেই ব্যবসা আপাতত তুষারই সামলাচ্ছে। ড্রাইভার ছুটি নিয়েছে কিছুদিনের জন্য, তাই নিজের গাড়ি ড্রাইভ করে অফিসে যাচ্ছে তুষার। রাস্তায় জ্যামে ঢাকা শহরে নিত্যদিনের একটা ঝড় ঝামেলা। তুষার চোখে কালো চশমার আড়ালে সামনের দিকে তাকিয়েছিল। তখনই পাশের থেকে হাসির আওয়াজ শুনে সেদিকেই তাকায়। তাকাতেই চোখ চকচক করে ওঠে তার। সেই দিনের সেই মেয়েটা। ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে ওঠে তুষারের। মন চাইছে এখনই গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যেতে, তবে তুষার সেটা করবে না। আজ মেয়েটার পিছু নেবে ভেবে ঠিক করে নেয় সে। বয়স কি কম হলো নাকি? এখনই তো বিয়ের বয়স। মেয়েটার খোঁজ নিয়ে একেবারে বিয়ের প্রস্তাব দিবে পরিবার থেকে, এটাই ভেবে ঠিক করে নেয় সে। জ্যাম ছুটে যেতেই রিক্সাটা সামনে আগাতে শুরু করে। তুষারও খুবই ধীরে গাড়ি চালাতে শুরু করে। পিছু নিতে নিতে রিক্সাটা একটা ভার্সিটির সামনে গিয়ে থামে। তুষার তো বুঝতে পারে মেয়েটা এই ভার্সিটিতেই পড়ে। সেই মেয়েটা আর তার পাশে অন্য আরেকটি মেয়ে দুজনেই নেমে যায়। তুষারও নেমে যায়। চোখে কালো চশমাটা একটু ভালোভাবে ঠিক করে নেয়। কালো কোটটা ভালোভাবে ঠিক করে সামনে আগায়। মেয়েটি আর তার বান্ধবী ভার্সিটির গেটের ভিতরে প্রবেশ করে। তুষার খেয়াল করে এই ভার্সিটিতেই তো নোজাইস জব করে। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে নাচতে মন চায় তুষারের। মেয়েটির পিছু পিছু যেতে নোজাইসকে একটা কল করে। নোজাইস কল রিসিভ করতেই তুষার খুশিতে বলে, আমি তো ভার্সিটি এসেছি। তুই কোন ডিপার্টমেন্টে যেন? এদিকে নোজাইস অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? আর কোথায় তুই? ফিজিক্স ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের সামনে চলে আয়, আমি নিচে আসছি। নোজাইসের সেই সব কথা কানে নেয় না তুষার। সে তো খুবই গম্ভীর ভঙ্গিতে মেয়েটির পেছন পেছন যাচ্ছে, তবে ভাবটা এমন রেখেছে যেন কেউ বুঝতে পারে না তার আসল ধান্দা কি। আর একটু এগিয়ে যেতেই নোজাইসকে আসতে দেখে তুষার। মেয়েগুলো নোজাইসকে দেখে দাঁড়িয়ে যায়, সাথে নোজাইসের সাথে কিছু কথা বলছে তারা। তুষার কৌতূহলী হয়, এই মেয়েটা আবার নোজাইসের ডিপার্টমেন্টের নয় তো? বড় বড় পা ফেলে নোজাইসের কাছে যেতেই নোজাইসের চোখ পড়ে তুষারের দিকে। রুনা আর শ্রুতি নোজাইস স্যারের সাথে কথা বলছিল। স্যার তাদের পেছনের দিকে ফিরে তাকাতেই দেখে লম্বাটে ফর্মাল ড্রেসে এক যুবক দাঁড়িয়ে। দৃষ্টি কোন দিকে সেটা বোঝা যাচ্ছে না কালো চশমার জন্য। চশমার আড়ালে তুষার যে তার দিকেই তাকিয়ে সেটা রুনা একটুও বুঝতে পারে না। রুনা নোজাইসকে সালাম জানিয়ে চলে যায়। রুনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে তুষার। নোজাইসের কাছে এসে পিঠে চাপড় মেরে বলে, তুই এখানে কি করছিস আগে সেটা বল। তর্জনী তাক করে নীল টপস পরা মেয়েটির দিকে। তারপর নোজাইসকে জিজ্ঞাসা করে, মেয়েটির নাম কি? নোজাইস ভ্রু কুঁচকে তুষারের আঙ্গুল তাক করা সেদিকে তাকিয়ে দেখে নীল টপস পরা রুনাকে, যে কিনা এখন ডিপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢুকছে। স্বাভাবিকভাবেই বলে, রুনা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। কেন, কি হয়েছে? তুষার ঠোঁট বাঁকিয়ে হাসে। নোজাইস তুষারের মতিগতি বুঝতে পারছে না, জিজ্ঞাসা করে, কিরে কিছু বলছিস না যে? মেয়েটাকে আমার মনে ধরেছে, এখন তার সম্পূর্ণ ডিটেলস তুই দিবি। নোজাইস মুখ বাঁকায়, তবে মনে মনে চমকায় তুষারের হঠাৎ এমন কথায়। এই ছেলের হঠাৎ কি হলো যে ভার্সিটি এসে মেয়েদের দেখলেই বলছে মনে ধরেছে? এমন কথা বলার পাত্র অন্তত তুষার নয়। চঞ্চল দুষ্ট স্বভাবের হলেও নারীজনিত রোগ তার মাঝে নেই বলা চলে। তবে আজ এমন কি হলো যে ভার্সিটি বয়ে এসে এমন কথা? নোজাইস আবারও বলে, বুঝতে পারছি না, ভালোভাবে বল। বুঝতে পারছিস না? মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, বউ হওয়ার জন্য তো পারফেক্ট হবে, তাই না? নোজাইস কিছুটা হলেও বুঝে, তবে চোখ যায় সামনের দিকে হেঁটে আসা মরিনের দিকে। মরিনের কাছে আসতেই নোজাইসকে দাঁড়িয়ে থাকতে দেখে ছাত্রী হিসাবে বিনম্রভাবে সালাম জানায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তুষার রাউশির দিকে তাকায়। রাউশিকে দেখে যেন তার মনে হলো মেয়েটাকে কোথাও দেখেছে। নোজাইস হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম মরিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আসি তাহলে স্যার, ক্লাসে দেখা হবে।
বলে চলে যায় রাউশি। নোজাইস সেদিকে তাকিয়ে থাকে এবার। তুষার ভ্রু কুঁচকে বলে, এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মেয়েটার নাম মৌরিন খান। তুষার এবার কিছু মনে পড়ার মতো করে বলে, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই নুজাইস, এই মেয়েই তো রাউশি, মেহরানের কাজিন। আরে মেহরান যাকে পছন্দ করে, গতকাল মনে নেই তোর? আরে এই সেই মেয়ে সাইদ, গতকাল আমার ছবি দেখিয়েছিল, তুই তো চলে গিয়েছিলি। মৌরিন খান রৌশি ওর নাম। আগে মনে পড়লে তো মেয়েটার সাথে গল্প করতে পারতাম। ইস। আফসোস করতে থাকে তুষার। এদিকে নোজাইস এখনো স্থির দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। তার কানে এখনো বাজছে তুষারের বলা কথাগুলো। নোজাইসের মন খুব করে বলছে এমনটা যাতে না হয়, আবার অপর মন বিদ্রুপ করে বলছে এমনটাই। নোজাইসের পুরুষ মন নড়বড়ে হয়ে ওঠে। সত্যটা যাচাই করতে তখনই মেহেরানকে কল করে। একবার রিং হতেই কল রিসিভ হয়। তোর কাজিনের নামটা যেন কি ছিল মেহরান, যে আমার ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট? মেহেরান বুঝতে পারে না এই ছেলে এই সময়ে এটা কেমন প্রশ্ন করছে। এতদিন হলো এখনো নাম জানে না নাকি? যখনই মনে পড়ে সেদিন নোজাইসকে রাউশির নাম বলা হয়নি। রাউশি কথাটা মনে পড়তেই একটা ভালো লাগা কাজ করে যেন মেহেরানের। আজ 4 দিন হয়ে গেল ঢাকার বাহিরে এসেছে মেহেরান, খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে। সেদিন রাতে রাউশির কোনো উত্তর দেয়নি, তবে ব্যবহার কিছুটা হলেও নমনীয় হয়েছে। এটা ভালো লক্ষণ হিসাবে ধরে নিয়েছে মেহেরান। এর পরের দিনে মেহেরান চট্টগ্রাম চলে এসেছে। এখানেই ব্যবসার কাজটা শেষ হলেই চলে যাবে দ্রুত। অনেকদিন হলো রাউশির মুখ দেখছে না। কল দিলেও নানান বাহানায় একটু কথা বলেই কেটে দেয়। মেয়েটা এখনো তার প্রতি দুর্বল হয়নি। তবে এটা কোনো ব্যাপার না। নারীর মন একটু কষ্টসাধ্য হলেও খুব তাড়াতাড়ি তারই মাঝে আবদ্ধ হবে বলে মেহেরানের ধারণা। সেদিন রাতে মেহেরান রাউশিকে জিজ্ঞাসা করেছিল, আমায় ইগনোর কেন করছিস? এর ব্যাখ্যা দে। রাউশি শুধু নজর লুকাচ্ছিল। নিজের ঠোঁট বারবার কামড়ে ধরছিল আর জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছিল। মেহেরানের পুরুষ মন পুলকিত হয়, তবে সংযমী মনোভাব যথেষ্ট শক্তিশালী তার। রাউশি উত্তর দিতে না পারায় মেহেরান জিজ্ঞাসা করে, যদি মনে করিস ফালতু কোনো এক্সকিউজ দেখাবি তবে 2 গালে 2টো চর পড়বে। ধৈর্য অনেক, আমার অপেক্ষায় থাকবো। চলে যাওয়ার সময় রাউশির দিকে যখন তাকিয়েছিল, মেয়েটা তখনও কেমন লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তবে মেহেরানের সর্বশেষ কথায় রাউশির বক্ষস্থল কেঁপে উঠেছিল। রাজি হোস বা না হোস, তবুও তুই আমারই, মনে রাখিস। কথাগুলো মনে পড়ে মেহেরান কিঞ্চিত ভ্রু কুঁচকায়। মেয়েটাকে এবার বাড়িতে গেলে জেরা করবে। নোজাইসের প্রশ্নের কথা মনে পড়তেই শীতল অথচই কণ্ঠে কঠিন ভালো লাগা ঢেলে উত্তর দেয়, মৌরিন খান রাউশি। ফোন ধরে রাখা হাতটা নড়ে ওঠে। বুকের ডান পাশে ক্রমশ ব্যথা অনুভূত হয়। চোখ জোড়া শান্ত হয় ভীষণ। মুখ থমথমে হয়ে যায়। তুষার শুধু নোজাইসকে দেখেই যাচ্ছে। নোজাইস কল কেটে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে। তার হাত পা কাঁপছে হঠাৎ করে। হৃদয়টা কষ্টে পীড়ায় চৌচির হয়ে যাচ্ছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ মোটেও ক্লাস করানো সম্ভব নয় তার। বুক কাঁপছে সবেগে, ঠোঁট জোড়াও ভীষণ কাঁপছে মনে হলো। তুষার নোজাইসের হাত ঝাঁকিয়ে বলে, এই তোর কি হয়েছে? আমায় কিছু বলছিস না কেন? কণ্ঠনালী ভীষণ কাঁপছে, কান্না আসছে না। হতাশায় দীর্ঘশ্বাস বেরোতে চাইছে বুক ফেটে। বুকটা কেটে যদি দেখা যেত তাহলে হয়তো আশেপাশে থাকা সবাই দেখতে পেত। ধীরে ধীরে মরুনের প্রতি বেড়ে ওঠা একটি সুন্দর অনুভূতি, ভালো লাগা, আবেগ মুহূর্তের মাঝে কিভাবে ছারকার হয়ে যাচ্ছে। নোজাইস বড় বড় পায়ের ধাপ ফেলে হাঁটা ধরে। তুষার একবার পেছনে তাকিয়ে নোজাইসের পিছু পিছু হাঁটতে শুরু করে। সে এটা বুঝতে পারছে নিশ্চয়ই কোনো খাবলা আছে। রূপা বেগম শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন। সামনে বাড়ির কর্তারা বসে আছেন। উর্মিলা বেগম আর রোকসানা বেগম রূপা বেগমকে ধরে আছেন। একটু আগে একটা কল এসেছিল। কলটা করেছে মূলত আমেনা বেগম। আমেনা বেগম জানিয়েছে আজ সকাল 10টার দিকে রায়হান শিকদার মৃত্যুবরণ করেছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে এত তাড়াতাড়ি পৃথিবীর মোহমায়া ত্যাগ করে চলে গেলেন।
রাউশি যখন তাদের বাড়িতে ছিল, অর্থাৎ ঘটনা ঘটার আগে থেকে রায়হান শিকদার অসুস্থ ছিলেন কিছুটা। তবে রাউশি যাবার পর অসুস্থতা অতিরিক্ত বেড়ে গেছে, যার ফলে সেদিন রাতেই স্ট্রোক করলো। আর আজ সকালের দিকে সকলের মাঝে থেকে চলে গেলেন। রূপা বেগম তার ভাইকে শেষ দেখাটাও দেখতে পারলেন না। রূপা বেগমের তার ভাই রায়হান ছাড়া আর কেউ ছিল না। এখন সেই মানুষটাও আর নেই, ভাবতেই কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। মাহবুব খান রূপা বেগমের দিকে এক পলক তাকিয়ে বললেন, রাউশির জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা জানতে পারলে ভেঙে পড়বে। মাহমুদ খানও কষ্ট পাচ্ছেন। রায়হান শিকদার যথেষ্ট ভালো মানুষ ছিলেন। মাথা নিচু করে বলেন, আমরা কি রাজশাহী যাব ভাইজান? লাশ কবে দাফন করা হবে? শুনলাম তো আগামীকাল। মাহবুব খান কিছু একটা ভাবেন। আয়াস থাকবে সেখানে। মন একদিকে সায় না দিলেও রূপার জন্য খারাপ লাগছে। রূপাকে নিজের বোনের মতোই ভাবেন মাহবুব খান। কিছু একটা ভেবে বলেন, তুই আর মাহতাব দুজনে যা রাজশাহী, রূপার যাওয়ার দরকার নেই। রূপা বেগমের দিকে তাকিয়ে মাহবুব খান বলেন, আমায় ভুল বোঝো না রূপা, তোমায় আমি নিজের বোনের মতোই দেখি। তোমার এই দুর্দিনে তোমার সহায় হতে পারলাম না। রায়হানদের সাথে আমাদের খুব ভয়ানক একটি ঘটনা ঘটেছে, সেটা তো তোমার জানা আছেই। আমার মন বলছে তোমার যাওয়া উচিত, তবে সব দিক থেকে বিবেচনা করলে এই নিতান্ত অসম্ভব হয়ে দাঁড়ায়। আমি মাহমুদ, মাহতাব আর মেহরানকে পাঠিয়ে দিব। রাউশি জানতে পারলে মেয়েটা ভেঙে পড়বে। তুমি তাকে সামলিও, আমায় ক্ষমা করো। রূপা বেগম কাঁদতে কাঁদতে বললেন, এভাবে বলবেন না ভাইজান, আমি বুঝতে পারছি। মাহবুব খান রূপা বেগমের কথাটা শুনে মেহরানকে কল করেন। কল রিসিভ হয় না, তবে কিছুক্ষণ পর কল ব্যাক আসে। মাহবুব খান রিসিভ করেন। কি হয়েছে বাবা? রাউশির মামা রায়হান আর আমাদের মাঝে নেই। মেহরান নিশ্চুপ হয়। সর্বপ্রথম মনে পড়ে রাউশির কথা। তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা রাউশি, মেজমা? রাউশির জন্য চিন্তা হচ্ছে। আমি চাইছি তুমি মাহমুদ আর মাহতাব মিলে রাজশাহী যাওয়া আছি। তুমি সেখান থেকে রওনা দাও, আর মাহমুদ মাহতাব এদিক থেকে রওনা হবে। ফোঁস করে ছোট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহরান। মানুষের জীবন সংক্ষিপ্ত, কখন যে মৃত্যুর দেশে পাড়ি দিতে হয় এটা কেউই বলতে পারে না। মেহরানের খুবই চিন্তা হচ্ছে রাউশির জন্য। মেয়েটার না জানি কেমন অবস্থা হবে। নোজাইস বাড়িতে ফিরতেই বাড়িতে প্রচুর লোক দেখতে পেয়ে মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। আর কয়েকদিন পর নুসফারের বিয়ে, এই জন্যই বাড়িটা এত গম গম করছে লোক সমাগমে। নোজাইস সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে নুসফার একটি মেয়ের সাথে কথা বলছে। নোজাইসের মনে হলো মেয়েটিকে সে চেনে। ভালোভাবে খেয়াল করতেই মনে পড়ে মেয়েটি মরিনের বান্ধবী। নোজাইস খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে যায়। নুসফারও সেসব খেয়াল করে না খুব একটা। সে তো ব্যস্ত মিলির সাথে কথা বলতে। মিলি নুসফারের হবু ননদ বলা চলে। নুসফারের হবু স্বামী নিলয়ের চাচাতো বোন। বরপক্ষ হতে একটি চিঠি বাহকের কাজে তাকে নিযুক্ত করা হয়েছে। চলো মিলি, আমার রুমে চলো। হাসি মুখে কথাটি বলে নুসফার। মিলিও রাজি হয়। নুসফারের রুমে আসতে সামনের দেওয়ালে টাঙানো একটি ছবিতে চোখ আটকে যায় মিলির। পরিচিত মানুষটিকে দেখে ঠোঁটে হাসি ফোটার আগেই আড়াল করে নেয়। তবে নোজাইস সারি কি নুসফারের ভাই? নামেও মিল আছে। মিলি নুসফারকে দ্বিধা নিয়েই ছবির দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করলো, উনি কি তোমার ভাই নুসাইফার আপু? নুসফার ছবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমার ভাই নোজাইস, তুমি চেনো না? মিলি সত্য কথাটা বলল নুসফারকে। উনি আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর। নুসফার কিছুটা হাসলো। নুসফার আর নোজাইসের হাসিটা একই সুন্দর। তাদের মাঝে কিছুক্ষণ আলাপ আলোচনা চলল। 1 ঘন্টার মতো সময় কাটিয়ে মিলি হাত ঘড়িতে সময় দেখে বলে, আমায় যেতে হবে নুসাইফার আপু। তোমাকে শুধু এই চিঠিটা দিতে এসেছিলাম, অথচ দেখো 1.5 ঘন্টার উপরে হয়ে গেল। যেতে হবে। নুসফারও আর মানা করে না। মিলি আর নুসফার বেরোতে সামনে নোজাইসকে তাড়াহুড়ো করে যেতে দেখতে পায় তারা। নুসফার ভাইকে চেঁচিয়ে ডেকে উঠল। পরিচিত আওয়াজে ডাক শুনে পেছনে ফিরে নোজাইস। মিলি আর নুসফার কাছে যায়। মিলি সালাম জানায় নোজাইসকে।
নোজাইসের চোখ দুটো খুব লাল দেখাচ্ছে। নুসফার কপাল কুঁচকায়। কি হয়েছে কি নোজাইসের? এমন এলোমেলো লাগছে কেন? নোজাইস মিলির সালামের উত্তর দেয় ভাঙা গলায়। মিলিও কিছুটা সন্দেহ হয়। পার্সোনাল কিছু বিষয় নাকি অসুস্থ, কিছুই জিজ্ঞাসা করে না মিলি। নুসফার কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? নোজাইস চোখ নামিয়ে উত্তর দেয়, বাইরে যাচ্ছি, কাজ আছে। এবার সন্দেহ যেন একটু বেশি প্রখর হয়। নুসফার কখনো কিছু জিজ্ঞাসা করলে নোজাইস কোনোদিনই সোজা উত্তর দেয় না। আজ এমন কি হলো যে ছেলেটা একেবারেই শান্ত? নোজাইস অনেক চঞ্চল স্বভাবের সাথে খুবই নরম মনেরও। নিশ্চিত কোনো বিষয়ে ছেলেটা কষ্ট পেয়েছে। মিলির সামনে আপাতত এসব কিছুই জিজ্ঞাসা করে না নুসফার। শুধু ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, মিলি নিলয়ের চাচাতো বোন, ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আয়। নোজাইস মানা করতে চেয়েও ভদ্রতার খাতিরে মানা করতে পারে না। আজকে এমন কিছু হলো যে নোজাইস বিন্দু মাত্র বিস্মিতও হলো না। তারই স্টুডেন্ট মিলি নুসফারের হবু ননদ। নোজাইস চোখ নামিয়ে মিলিকে বলল, চলো। মিলি তো ভীষণ খুশি। এমনিতেও নোজাইস স্যারকে সে পছন্দ করে। আজ প্রায় অনেকদিন হলো নুসফারকে বিদায় জানিয়ে নোজাইসের পিছু পিছু চলল মিলি। নোজাইস গাড়ি এনে মিলির সামনে দাঁড় করাতেই মিলিও উঠে পড়ল গাড়িতে। আশেপাশে মানুষজন তাদের দিকেই তাকিয়ে আছে। মিলির মনে শুধু লাড্ডুই ফুটছে। অবশ্য নোজাইস স্যারের জন্য চিন্তাও হচ্ছে। নোজাইস চুপচাপ গাড়ি চালাচ্ছে। নিলয়দের বাড়িটা সে চেনে। মিলি সংকোচ বোধ করছিল কিছু জিজ্ঞাসা করতে, তবে মুখে আটকে রাখতে না পেরেই বলে ফেলে, স্যার আপনার কি কিছু হয়েছে? নোজাইস শুনতে পায় মিলির কথাটা, তবে আপাতত উত্তর দেওয়ার মুডেও নেই। বহু কষ্টে গম্ভীরভাবে আওড়ালো, কিছু না। মিলিও আর কিছু বলে না, সেই চুপ হয়ে যায়। বাড়ির সামনে গাড়ি থামাতে মিলিও নেমে যায়। তার মনে হলো যেন খুব তাড়াতাড়ি আজ বাড়ি পৌঁছালো। আর একটু দেরি হলে কি খুব খারাপ হতো নাকি? মিলি নোজাইসকে ধন্যবাদ জানায়। নোজাইস শুধু মাথা নাড়িয়ে গাড়ি ঘুরিয়ে কোথাও চলে যায়। মিলি পলক না ফেলেই সেদিকে তাকিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত দৃষ্টি সীমানার বাহিরে না যায়। নোজাইস ক্লাবে এসেছে। সাথে আছে তুষারও। একের পর এক বিয়ারের গ্লাস শেষ করছে। তুষার বাধা দিলেও শুনছে না। তুষার এখনো বুঝতে পারছে না এই ছেলের হয়েছেটা কি। এবার একটু দম নিয়ে জিজ্ঞাসা করে, তোর হয়েছেটা কি? নোজাইস গ্লাসের শেষ চুমুক দেয়। প্রেম হলো না, আর না উপাস হতে পছন্দ, তার আগেই শেখা। কি বলছিস এই সব? মেহরান আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি সবসময় ওর ভালো চাই রে তুষার। তবে আজ কিছু হলেও হিংসা হচ্ছে। কি বা বলছিস? কিছুই বুঝতেছি না, বুঝিয়ে বল শালা। নোজাইস কষ্টের মাঝেও হাসে। তুষার জোরালোভাবে কপাল কুঁচকায়। নোজাইস আরেকটি গ্লাস হাতে নিয়েই বলা শুরু করে, মৌরিনের কথা বলছিলাম না তোদের ওই দিন? ওই মৌরিনে হলো মেহরানের বোন। গ্লাসে চুমুক দিয়ে পুরোটাই শেষ করে নোজাইস। চোখ দুটো এখন আরো বেশি লালচে হয়ে গেছে। চুলগুলো কপাল পড়ে আছে এলোমেলো ভাবে। নোজাইস সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে, কিন্তু আজ তাকে দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা ভালো নেই। তুষার কপালে হাত দেয়। কি বলিস? এটা কিভাবে কি তুই জানতি না? নোজাইস ছোট করে শুধায়। তুষার বিষয়টা বুঝতে পারছে। এখানে আসলে দোষটাও কারোরই না, ঘটনার শিকার নোজাইস। তুষার কি বলবে ভেবে পাচ্ছে না, তবুও কিছু কথা গুছিয়ে বলে, রাউশিকে নিয়ে মেহরান খুবই সিরিয়াস। সেদিন দেখলি তো কিভাবে মদ্যপান করলো সবার সাথে, অথচ মেহরান কখনো এমন কিছু করেনি। রাউশির বিষয়ই মেহরান সেদিন এত আপসেট ছিল। ইজ মাই ওপিনিয়ন, আই থিঙ্ক মেহরান ইজ এ পারফেক্ট পারসন ফর রাউশি। নোজাইস চোখ ছোট ছোট করে তুষারের দিকে তাকাতেই তুষার বলে, আমি বলছি না যে তুই রাউশির জন্য আনপারফেক্ট, তবে তুই হয়তো জানিস না রাউশি ডিভোর্স। ওর 3 বছর আগেই বিয়ে হয়েছিল ওর মামাতো ভাইয়ের সাথে, কিন্তু ছেলেটা নাকি রাউশিকে পছন্দ করতো না বলে বিয়ের কিছু সময় পরেই চলে যায়। এই তো গত মাসে ফিরেছে আরেকটি বউ নিয়ে। রাউশির বাবা চাচারা ভীষণ খেপে গিয়েছিল। মেহরানের বাবা মাহবুব আঙ্কেলের জন্যই তো রাউশির মামারা ছাড় পেয়েছে। ডিভোর্সটা করিয়েই ঢাকায় এসেছে রাউশিরা। বলতে চাইনি, তবুও বললাম। নোজাইস গ্লাসটা টেবিলের উপর রেখে রুষ্ট হয়েই বলল, তাতে কি যায় আসে?
মৌরিন হাজারটা বিয়ে করলেও ওকে আমার ভালো লাগবে। ফোঁস করে শ্বাস ফেলে তুষার। বুঝলো নোজাইসও কিছুটা সিরিয়াস। কিছু সময় নীরবতা কেটে গেল। প্রথম কথা নোজাইসই বলল, মৌরিন মেয়েটা ভীষণ ভদ্র আর আত্মসম্মানবোধ, সেটা আকাশচুম্বী। পছন্দ করার অন্যতম কারণ এটা হলেও কোনো সন্দেহ নেই। মেহরানকে জিজ্ঞাসা করলেও হয়তো এই একই কথা বলবে। দেখিস, মেহরানকে কিছুটা হলেও হিংসে হচ্ছে। আফটারঅল মৌরিনের মতো একজন নারীকে ভবিষ্যতে পাবো না ও। আবার খুশিও হচ্ছে দুজনকে নিয়ে। এই সময়ে এসে এসব কথা বলতে একদিকে যেন গলা ধরে আছে, অন্যদিকে বুকের ভেতর প্রশান্তিও হচ্ছে। ভাগ্যিস বেশি গভীরে চলে যায়নি, তার আগেই সত্যিটা জানলাম, নয়তো পাগলামি বেড়ে যেত আমার। এতে মেহরান আর আমার বন্ধুত্বেই ফাটল ধরত। এমনটা কখনোই হতে দেওয়া যাবে না। আগামীটা আরও বেশি উজ্জ্বল এবং সুন্দর হোক দুজনের, এই মনস্কামনাই করি। ভালো থাকুক তারা। তবে আমার পক্ষে মৌরিনকে ভোলা সম্ভব নয়। অধ্যায়ের পাতায় একবার নাম লিখেছি, যেহেতু সেটা মুছে ফেলা সম্ভব নয়। উঠে দাঁড়ায় নোজাইস। হয়তো চলে যাবে। যাওয়ার আগে বলে, কারণ লেখাটা সাধারণ ছিল না, সযত্নে খোদাই করে লেখা ছিল। বাবার কবরের পাশে অনেকক্ষণ বসে আছে আয়াস। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অনিমা, তাও আবার হাতে ফোন নিয়ে। ফোন স্ক্রল করছে। ভাবটা এমন যেন কিছুই হয়নি। আয়াসের রাগ উঠে যায়। উঠে গিয়ে ফোন কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে। অনিমাকে চেঁচিয়ে বলে, তোমার কি মনুষ্যত্ব লোপ পেয়েছে? কোথায় কি করছে একটু দয়া মায়া নেই? খারাপ লাগছে না? অনিমা উল্টো দ্বিগুণ রাগ দেখায়। খারাপ লাগার কি আছে? মরেছে তোমার বাপ, আমার তো নয়। আয়াস সজোরে একটা চর মেরে বসে অনিমার গালে। অনিমা গালে হাত দিয়ে আয়াসকে দেখে। আয়াসের চোখ দুটো রাগে লাল হয়ে আছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। অনিমাও ভীষণ রেগে যায়, চেঁচিয়ে বলে, আমাকে তুমি চর মারলে? মেরেছি, দরকার হলে আরও মারবো। আমিনা বেগম দৌড়ে এসে ছেলেকে সরান। অনিমার হাত ধরে বললেন, তুমি বাড়িতে যাও মা। বাড়িতে যাব মানে? আপনার ছেলে আমায় চর মেরেছে। মা, একটু বোঝার চেষ্টা করো। আয়েশার মাথা ঠিক নেই, তুমি বাসায় যাও, আমরা একটু পর আসছি। আয়াস মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাউশির মুখটা মনে পড়ছে হঠাৎ। চোখ লাল করে দাঁড়িয়েছিল তার সম্মুখে। আর চোখে একবার তাকিয়েছিল, চোখ তুলে তাকানোর সাহসটুকু ছিল না। আয়াস ভেবেছিল খান পরিবারের কেউ আসবে না, অথচ কয়েকজন বাদে বাড়ির কর্তারা সহ রূপা বেগম, রাউশি আর মেহেরানও এসেছিল। তাদের কারোর সাথে একটা কথাও বলেনি কেউ, শুধু জানাজা আর দাফনের কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। তারপর রাউশি একবার কবরের পাশে বসে হাত বুলিয়ে সবাই চলে গিয়েছে। আয়াস মুখ ফুটে ফুপুকে বলতেও পারেনি কোনো কথা। আর না আমেনা বেগম কিছু বলতে পেরেছেন, উল্টো চমকটাই যেন বেশি ছিল। আয়াসের হঠাৎ আজ কিছুটা আফসোস হচ্ছে রাউশির কথা মনে করে। পিক আপ দ্য ফোন রাউশি, আমার তোর সাথে জরুরি কথা আছে। মেসেজটার দিকে তাকিয়ে আছে রাউশি। প্রায় 10 মিনিট হলো মেসেজটা এসেছে মেহেরানের থেকে। তবে রাউশি খাটের পাশে নিচে ফ্লোরে বসে খাটের উপর মাথা ঠেকিয়ে বসে আছে, চোখ মুখ ফোলা ফোলা। দরজায় কিছুক্ষণ আগে বারবার নক করেছিলেন উর্মিলা বেগম। রাউশি রেসপন্স করেনি। কিছুটা একা সময় কাটাতে চায় সে। বাহির থেকে পর্দা উড়িয়ে ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি হবে হয়তো। ফোনের স্ক্রিনে চোখ রাখে রাউশি। রাত 12:14। এই তো আধ ঘন্টা আগেই পৌঁছেছে বাসায় তারা। আসার পর থেকে দরজা লাগিয়ে বসে আছে। রাউশির বাবারা যেতে চেয়েছিলেন শুধু, তবে রাউশির জোড়াজুড়িতে রূপা বেগম সহ মাহবুব খানও গিয়েছেন রাজশাহী। আজ সকাল 9টার দিকে রায়হান শিকদারের জানাজা শেষ হয়ে দাফন করা হয়েছে। রাউশির সাদা কাপড় মোড়ানো মামার লাশটার দিকে পলকহীন তাকিয়েছিল শুধু। ভাবতেই চোখ বেয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। কবরে একবার হাত বুলিয়ে দিয়েছে রাউশি, তারপরে ঢাকা চলে এসেছে আবারও। বাবার চেয়েও বেশি স্নেহ করতেন রায়হান শিকদার। সেই মানুষটার নাকি আর নেই দুনিয়ায়। রাউশির চোখ বুজে থাকে কিছুক্ষণ, আবারও কল আসে তার ফোনে, কিন্তু রাউশি রিসিভ করে না। এই ট্রমা কাটাতে অন্তত 2-1 দিন সময় দরকার তার। নিঃসঙ্গতায় অভ্যস্ত রাউশি, অন্যদের মতো এতটা চঞ্চল চটপটে স্বভাবে নয়। দুঃখ ভুলিয়ে হাসার স্বভাব থাকলেও কষ্ট প্রকাশ করার স্বভাব নেই।
শান্তশিষ্ট স্বভাবের হওয়ায় সহজে কারোর সাথে নিজের দুঃখের কথাগুলো শেয়ার করতে পারে না। এত অবশ্য রাউশির নিজেরও কোনো আক্ষেপ নেই, হার না কোনো ইচ্ছা। এমন থাকতেই পছন্দ করে সে। মেঘের গর্জনে ধ্যান ভাঙে। পদ্মা ভেদ করে ঠান্ডা বাতাস এসে গা ছুঁয়ে দিচ্ছে রাউশির। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলো হঠাৎ। বৃষ্টিতে ভিজে জোরে জোরে কান্না করতে পারবে। ইচ্ছে জাগার সাথে সাথেই তা বাস্তবায়ন করা উচিত। নিজের অনিচ্ছাতেও কোনো কাজ করার মানেই সেটা পরিপূর্ণ কিংবা নিজের মন থেকে নয়। রাউশি সর্বদা নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়। চোখ মুছে উঠে দাঁড়ায়, দরজা খুলে হাঁটা ধরে ছাদের উদ্দেশ্যে। একটু আগে সেখানে মেহেরান ছিল, হয়তো এখন নেই। সোজা ছাদে উঠে পড়ে রাউশি। ভেজা মাটির ঘ্রাণ নাকে এসে লাগে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা শরীরে পড়তেই কেঁপে ওঠে। এক সময় জোরে বৃষ্টি শুরু হয়, সাথে বিদ্যুৎ চমকানো। মেঘের গর্জন তো আছেই। বিদ্যুৎ চমকালে রাউশি ভয় পেত, তবে আজ সে ভয়টুকু অবশিষ্ট নেই তার মাঝে। মুক্তির মতো দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছে শুধু, আশেপাশে খেয়াল নেই। কিছুক্ষণ বাদে বৃষ্টির বেগ আরো বেড়ে যায়। তবে রাউশির মনে হলো তার মাথায় আর বৃষ্টির বড় বড় পানির ফোঁটা পড়ছে না আর। উপরে তাকাতেই দেখে ছাতা। পেছনে ফিরে তাকাতেই মেহেরানকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে একটু পেছায় রাউশি। মেহেরানের চোখ মুখ আজ খুবই শান্ত। নিত্যদিনের সেই তেজ মেশানো মুখটা অপরিলক্ষিত। মেহেরানও একইভাবে রাউশির দিকেই তাকিয়ে আছে। রাউশিকে নিরুদ্বেগ লাগছে, চোখের ভরা যন্ত্রণার ছাপ। ঠান্ডায় ঠোঁট জোড়া হালকা হালকা কেঁপে উঠছে। বৃষ্টিতে ভেজার ফাঁকে মেয়েটা যে কেঁদেছে তা বুঝতে খুব একটা সময় লাগলো না মেহেরানের। ভেতরে চল। ঠান্ডা গলায় কথাটা বলে রাউশির হাত ধরে মেহেরান। রাউশিও বিরোধিতা না করে মেহেরানের হাতটা আরো শক্ত করে ধরে ভিতরে যায়। মেহেরানের খুব ভালো লাগলো বিষয়টা। রাউশি ভিজে জুবুতুবু হয়ে আছে, মেহেরানও কিছুটা ভিজেছে। রাউশির রুমে গিয়ে রাউশিকে জামা কাপড় বদলাতে বলে। রাউশিও বিনা বাক্য ব্যয়ে মেহেরানের কথা মতো কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে মেহেরানও নিজের জামা কাপড় বদলে আসে। রাউশির রুমে আসতেই শুনতে পায় ফোপানোর শব্দ। বাথরুম থেকে আসছে আওয়াজটা। পানির শব্দ শুনে বুঝতে পারে কাঁদছে, আবার শাওয়ারও নিচ্ছে। ভেজা চুলে জামা কাপড় পাল্টে বেরিয়ে আসে রাউশি। রাউশিকে উপর নিচ এক পলক দেখে রাউশির কাছে যায়। রাউশির হাত থেকে টাওয়ালটা নিজের হাতে নিয়ে রাউশিকে ধরে বিছানায় বসিয়ে দেয়। নিজে রাউশির মাথার চুল মুছে দিতে থাকে। রাউশির সামনে নিষ্প্রভ চেয়ে আছে। আগের দিনের মতো হলে বাধা দিত রাউশি, তবে আজ সেও নিশ্চুপ। চুল মুছে দিতে দিতে মেহেরান ঠান্ডা আওয়াজে বলা শুরু করে, আমাদের জীবন স্থায়ী নয়, আমরা আজ আছি কাল নেই। এতটুকু শুনতে রাউশি কিছুটা কেঁপে ওঠে। মেহেরানও বলছে, এই অস্থায়ী জীবনে অনেক মানুষের আনাগোনা হয় আমাদের জীবনে। তাদের প্রতি একটা মায়া জন্মে যায়, সেটা ক্ষণিকের জন্য হোক কিংবা আজীবনের জন্য। তারা যে অমর বা আমরা নিজেরাই যে অমর এমন কিছুই নয়। মৃত্যুর তিক্ত স্বাদ আমাদেরও গ্রহণ করতে হবে। এতে করে আমাদের আশেপাশে থাকা মানুষদের, কাছের মানুষদের কষ্ট হবে যেমন, সেটা কিছুদিন পরে কিছুটা লাঘবও হবে। তবে এসবের মাঝে নিজের ক্ষতি নিজেই করাটা নেহাতি বাচ্চামো রাউশি। তোর মামা অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন। লোকে বলে ভালো মানুষ বাঁচে কম। তোরও এই কথাটা মাথায় রাখা উচিত। কুসংস্কার হলেও মাঝে মাঝে এমন কথা মস্তিষ্কে রাখলেও আবার ভুল হয় না। কোনো কিছুর তাগিদে নিজের ক্ষতি করার মনোভাব মাথায় আনা ঠিক না। কোন ইচ্ছাতে বৃষ্টিতে ভেজেছি জানি না, তবে ক্ষতিটা ঠিকই হবে। থামে মেহেরান। রাউশির সামনে হাঁটু গেড়ে বসে দেখে রাউশি চোখ ভেজা। দুই হাত মেহেরানের গালে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলে, কেউ যাবে কেউ আসবে, এ নিয়ে এতটা ভেঙে পড়িস না রাউশি। তুই কান্না করছিস, আমার বুকে ব্যথা হচ্ছে, এটার কি হবে?